থেকে আমি বাবা ছাড়া মায়ের কাছে বড় হয়েছি। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে মানে মাত্র ভর্তি হয়েছি, তখন নানা কারণে আমার মা তো একা ছিল, তাই আমাকে বিয়ে দিয়ে দেয়। যদিও আমার বিয়েতে কোনো মত ছিল না, আমি তখন চাইতাম না যে বিয়ে করব। তারপরেও বিয়ে দিয়ে দেয়। আমার যে হাজব্যান্ড, ওর আমার প্রতি কেয়ারিং, আমাকে যত্ন করা, সেখান থেকে আমার ভালোবাসার সৃষ্টি। আচ্ছা, আপনার বিয়ে যা হয়েছে, আপনার তখন কিসে পড়েন বা আপনার বয়স কত? আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। 2014-তে অক্টোবরের 24-এ আমার বিয়ে হয়েছিল। ইন্টারমিডিয়েটে পড়েন তখন? এবং এটা পারিবারিকভাবে হয়েছে? হ্যাঁ, পারিবারিকভাবে হয়েছে। আচ্ছা, আমার আম্মুর ইচ্ছা মতেই আমার বিয়ে হয়েছে। আচ্ছা, সেখানে ভালোই কাটছিল, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করতো না। শুধু আমার যে হাজব্যান্ড, ও আমাকে পছন্দ করে বিয়ে করেছিল। আপনাকে পছন্দ না করার কারণ কি ছিল? কারণ আমি একটু মোটা ছিলাম, এটা ওনার ভালো লাগতো না আমার শাশুড়ির। আচ্ছা, বিয়েটা কি আপনার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে না আপনাদের ফ্যামিলি ও তাদের ফ্যামিলির ইচ্ছে হয়েছে? তাদের আমার ছবি দেখে আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করেছিল, কিন্তু যখন রিয়েলি দেখলো, আমাকে গাড়ি থেকে নামার পরে যখন দেখলো, তখন আর ওনার ভালো লাগে নাই। ইভেন উনি আমাকে বরণও করে নাই। আচ্ছা, তো তখন ভালো লাগে নাই, কিন্তু আমার বাবু মানে আমার যে হাজব্যান্ড, ওর আমাকে অনেক পছন্দ হয়েছিল, এই জন্যই আর কি বিয়েটা হয়েছে। তারপর আমার বিয়ের পর আমার শাশুড়ি আমাকে একদমই পছন্দ করতো না। তারপর পছন্দ করতো না, আমার সাথে ঠিকমতো কথা বলতো না, নানানভাবে আমাকে অত্যাচার করতো। কিন্তু আমার বাবুর আব্বু আমাকে খুব ভালোবাসতো, মানে আমার হাজব্যান্ড অনেক ভালোবাসতো। তো বিয়ের 15 দিন পরে আমি ঘর গোছাচ্ছিলাম, দেয়ালে যখন ফটো টাঙাচ্ছিলাম, তখন আমাদের বাসার একটা মেয়ে, ও বলতেছিল যে মামি, রানী মামিও এভাবে ঘর সাজাইতো। তখন আমি প্রশ্ন করলাম যে রানী মামিটাকে। পরে আমি ওই দিন জানতে পারি যে আমার বাবুর আব্বু আগে থেকেই বিবাহিত ছিল, যেটা আমার ফ্যামিলিকে জানানো হয় নাই। ওর ওয়াইফ বাহিরে থাকতো, এটা আমার মাকেও জানানো হয় নাই, আমিও জানতাম না। সেদিন জানতে পারি। জানতে পারার পর আমি আমার মাকে বলছিলাম যে মা, আমি এখানে কিভাবে থাকবো, ওর তো ওয়াইফ আছে, ডিভোর্স হয় নাই। কিন্তু আমার মা আমাকে নিয়ে আসে নাই ওইখান থেকে নিয়ে আসে নাই যে তোমাকে এত ভালোবাসে, তুমি এখানেই থাকো, একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে। ওই বউ তো চলে গেছে। আপনার ফ্যামিলি কি জানতো তার মানে বিষয়টা? আমার মা জানতো কিনা জানি না, কিন্তু আমি জানতাম না। আচ্ছা, আমি তখন জানতাম না, সেদিনই ফার্স্ট শুনেছিলাম যে ওর ওয়াইফ আছে। তখন ও বলছে যে এটা ভুলক্রমে হয়েছে, আমার রিলেশন ছিল, বাসায় চলে আসছে, এজন্য বলছে যে আমার ওয়াইফ, মানে আমাকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে। আমার নিজের কোনো বোন নাই, আমার আপুদের মানে খালাতো বোনদের সাথে কথা বলে মানে ওরা বলল যে তুমি এখন একটা বেবি আনো, বেবি আনলে পরে এই সমস্যার সমাধান হয়ে যাবে, তোমার ওই ওয়াইফের প্রতি আর কোনো টান থাকবে না। তখন আমার বাবুর আব্বু ওর আগের ওয়াইফের সাথে কথা বলতো, কন্টিনিউ কথা বলতো। আমি যখন জিজ্ঞেস করতাম তুমি কার সাথে কথা বলো, ও বলতো যে বন্ধু ফোন দিছে, আমার একটা আপুর হাজব্যান্ড ফোন দিছে, আমাকে এমনভাবে কাটাই দিত। তো এক সময় ওই যে আগের ওয়াইফ, ও আমাকে ফোন দেয়, আমার নাম্বারটা জোগাড় করে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ওর সাথে তো আমার বিয়ে হয়েছিল, ও এরকম, তোমাকে যেসব গয়নাগাটি দিছে এগুলো আমার, মানে যাই হোক এক্সট্রা এগুলো বলার পর আমি বাবুর আব্বুকে জিজ্ঞেস করাতে ও অস্বীকার করে। তারপর হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি, মানে অনেকটাই অসুস্থ হয়ে পড়ি, বিছানা থেকে উঠতে পারতাম না। সেই অসুস্থতার সময় আমি কোনো বাসায় কাজকর্ম করতাম না বিধায় আমার শ্বশুর শাশুড়ি আমাকে আলাদা করে দেয়, মানে আমার বাবুর আব্বুকে আর আমাকে আলাদা করে দেয়। তখন আমরা আলাদা রান্না করে খাইতে হয়। তখন তো আমার বাবু পেটে আসছে। সেদিন মানে 3 মাস 11 দিনের পরে আমি জানতে পারি যে আমি প্রেগন্যান্ট। ওকে। তো বাবুর আব্বু অনেক খুশি হয়েছে যে আমার বাচ্চা আসবে। ও আমার অনেক টেক কেয়ার করতো, অনেক ভালোবাসতো আমাকে। আচ্ছা, মানে ও আমার এতটাই যত্ন করতো যে আমি যদি রান্না না করতাম, তারপরে ও আমাকে বলতো না যে তুমি রান্না কেন করো নাই। এতটাই ভালোবাসতো যে ওর যে অতীত আছে একটা, ওর ভালোবাসার পিছনে আমি এটা ভুলে গেছি। আচ্ছা। তো আমার বাবু যখন পেটে 7 মাসের,
তখন ওর ফোনে টেক্সট আসতো। যদিও আমার কাছে ওর ফোন দিত না, বলতো আমার ব্যবসায়িক ফোন, তুমি ধরে কি করবা। তো একদিন জেদ করেই বলছি যে তুমি ফোনটা রাইখে যাবা, তুমি কেন ফোন রাইখে যাও না। তো ফোন রাইখে গেছে। আমি আর আমার বাবুর আব্বুর যে বড় বোনের মেয়ে ঘরে একসাথে থাকতাম। তো তখন একটা নাম্বার থেকে ফোন আসে। ফোন আসার পর আমি ফোনটা রিসিভ করি। রিসিভ করার পরে ধরলাম যে একটা মেয়ে মানুষ ফোন করছে। মেয়ে মানুষটা ফোন করে বলতেছে যে আমার হাজব্যান্ড ওরও হাজব্যান্ড। আচ্ছা। তখন আমি আবার জানতে পারি যে আমার হাজব্যান্ড আবার আরেকটা সম্পর্কে জড়ায় আছে। ওকে ভাইয়া, সে নামটা কি ফ্ল্যাশ করব? হ্যাঁ শিওর। ওর নাম ছিল রিয়া। আচ্ছা। ও ভালুকা একটা কিন্ডারগার্টেনে জব করতো। আচ্ছা। তো ও আমাকে অনেক কথা বলে, কান্নাকাটি করে যে ও তো আমারে বলছে বিয়ে করবে, এই সাথে আমার সাথে দেখা করে, আমার সাথে ওর অনেক দিন যাবৎ সম্পর্ক, আমি ওর বাসায় পর্যন্ত গেছি। তো এটা শুনে আমি অনেক কান্নাকাটি করে আমি আমার শাশুড়িকে জানাই যে মা, আপনার ছেলে এরকম করতেছে, আমি এখন কি করব। তা আমার শাশুড়ি উত্তর দিল যে আমার ছেলে সুন্দর মানুষ, আমার ছেলে 10টা বিয়ে করবে, 10টা মেয়ের সাথে ঘুরবে, তোমার ভালো লাগলে থাকো, তাহলে না হলে তুমি চলে যাও। আচ্ছা। আমি ওইখানে সাপোর্ট পাই নাই। তা আমি আমার বাবুর আব্বু আসছে পরে প্রশ্ন করছি যে এখন আমাদের বাবু আসতেছে, তুমি এরকম কি শুরু করছো। না, এগুলো মিথ্যে কথা। আমি বললাম কেন মিথ্যে কথা হবে, ও ফোন দিছিল, তোমাকে রাগানোর জন্য ফোন দিছে। এক কথায় দুই কথায় আমি মোবাইলটা ভেঙে ফেলি। মোবাইল ভাঙাতে ও ফার্স্ট আমার গায়ে হাত তুলছিল। আচ্ছা, তখন আপনি প্রেগনেন্ট? হ্যাঁ, তখন আমি প্রেগনেন্ট। আচ্ছা। তো তখন আমি বলছি যে তুমি যদি এই মহিলার সাথে কথা বলো, মানে ইসলামিকভাবে আমি ওকে কসম দিছিলাম আর কি আমার বাবুর। তখন ও বলছে আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বলবো না। তো ইসলাম মানে বিয়েতে কিন্তু উকিল মানে একটা কথা থাকে, উকিল বাবা। তো আমি আমার উকিল বাবার কাছে ফোন দিছি যে বাবা, তুমি কি রিয়া নামের মেয়েটাকে চেনো, তোমার বাসার এদিকে বাসা। ও বলতেছে, আমার আব্বু বলতেছে যে না, ওই নাম তো এরকম না, এরকম ছেলে না, ও হতেই পারে না এরকম। মানে ওকে কেউ বিশ্বাস করলো না। আমার মাকে জানাইলাম, আমার মাও বিশ্বাস করলো না। আচ্ছা। কারোর কাছে সাপোর্ট পেলাম না। তো ওইভাবে দিন কাটতে থাকলো। তা আমার যখন আরও কিছুদিন পরে আমার বেবি আর 8 মাস পেটে, তখন আমার বাসায় একটা ঝগড়া হয় আমার শ্বশুর বাড়িতে। ঝগড়াটা হয় মানে আমার যে হাজব্যান্ডের 2টা বোন, ওইটাও আমাকে দেখতে পারতো না। বলতো যে আমার ভাইকে তুই কেড়ে নিছিস, সেটা মানে দেখতে পারতো না। তো ওরা দাওয়াত খাওয়াবে, তো ওইখানে আমার বাবুর আব্বুকে বলছে, আমাকে বলে নাই, যাইতে বলছে, আমাকে বলে নাই। তো আমার বাবুর আব্বু তখন তো আমাকে অনেক ভালোবাসতো। তো ও যাবে না বিধায় ও যাবে না, আমাকে বলে নাই তাই ও যাবে না। আচ্ছা। তো ও যাবে না, এ নিয়ে আমার শাশুড়ি, আমার ননাস, ওরা অনেক ঝামেলা শুরু করে দেয়। ঝামেলা শুরু করাতে ওইখানে মারামারি হয়। আচ্ছা। মারামারির মধ্যে মানে যখন ঝামেলা হয় তখন আমার বাবুর আব্বু ছিল ওইখানে, আমার অনেক গালাগালি করা হয়। গালাগালি করাতে বাবুর আব্বু অনেক রেগে যায়। রেগে যাওয়ার পরে যাই হোক, ঠান্ডা হওয়ার পরে বাবুর আব্বু যখন চলে যায়, তখন আমার শ্বশুর, আমি তখন 8 মাসের প্রেগনেন্ট, ওই অবস্থায় লাঠি দিয়ে আমাকে মারে। আপনাকে মারে? আচ্ছা। তো বাসার পাশ থেকে যে আমার চাচি শাশুড়ি ছিল, ও আমাকে অনেক ভালোবাসতো। তো ও আমার বাবুর আব্বুকে ফোন দিয়ে বলছে যে বাসায় ঝামেলা হচ্ছে। তো ও বাসায় এসে বলতেছে চলো ভাড়া চলে যাবো, এটা সেটা, হ্যাঁ এখানে থাকবো না। পরে আমার শাশুড়ি আর কি এসে কান্নাকাটি করতেছে যে আমার একটা মাত্র ছেলে, কোথাও যাইতে দিব না, তুমি এইখানেই থাকবা, যা হওয়ার হয়েছে, আর কিছু হবে না। আচ্ছা। তো ওইভাবেই কাটতে থাকলো। আমার মা, আমার বড় ভাই যায়, আমার বাবু মানে বাবু হবে এই জন্য ডেট কাছায় আসছিল, এই জন্য আমাকে নিয়ে আসে মানে আমার বাসায়, আমার বাবার বাসায়। আচ্ছা। তা আমার ভাইয়া নিয়ে আসে। নিয়ে আসার পরে তখন আমার বাবুর আব্বু মাঝে মাঝে আসতো আমাকে দেখার জন্য। তখন তো ওর ভালোবাসার কোনো কমতিই ছিল না আমার প্রতি। তো আমার বাবু হয়, সিজার করে আমার বাবু হয়, তখন আমি অনেক অসুস্থ ছিলাম। আমার 28 ঘন্টা পরে জ্ঞান ফিরছিল। বাবুর আব্বু সারা রাত আমার পাশে বসেছিল। আমাদের কোল জুড়ে আসে একটা মেয়ে। আমার মেয়ে যখন হয় তখন আমার বাবুর আব্বু অনেক খুশি হয়েছিল। এতটাই খুশি হয়েছিল যে ডাক্তাররা বলতেছিল যে
একটা মেয়ে হইলে যে একটা বাবা এত খুশি হতে পারে সেটা ওকে দেখে বুঝতে পারছে। ওকে। তখন ও বাবুটাকে কুলে নিয়ে বলতেছিল যে ও আমাদের, তাই না, আমাদের ভালোবাসার চিহ্ন। আমি বললাম হ্যাঁ, আমি যদি কখনো মারা যাই তখন তুমি ওকে দেখলে বুঝতে পারবা যে এটা আমারই চিহ্ন। তো আমার বাবুকে 4 দিন পর্যন্ত হাসপাতাল আমরা ছিলাম। থাকার পরে আমার বাবুর আব্বু আমাকে বাসায় না দিয়ে ও চলে যাবে ওর ব্যবসার কাজে, মানে ও বাসায় ময়মনসিংহ চলে যাবে। তো আমাকে রেখে চলে গেছে। আমার বাবুর বয়স যখন 23 দিন, তখন আমি রাত্রিবেলা ফোন দিছি, তখন রাত্রে বাজে 12টা। তো ফোন দিচ্ছি, ফোন ধরছে না। তা আমার একটা দেবর ছিল, মামার শ্বশুরের ছেলে দেবর, ও আবার আমার বাবুর আব্বুর সাথে থাকতো রাত্রে। তো আমি বাবুর আব্বুকে ফোনে না পাইয়া ওকে ফোন দিছি যে রানা তুমি কোথায়? কই ভাবি আমি তো ভাইয়ের বাসায়। তখন আমি একটা মেয়ের গলা পাই, মেয়েটা বলতেছিল তুমি আসো না, এরকম একটা কথা। তা আমি বললাম তোমার ভাই আমার ফোন ধরছে না কেন, আর বাসায় মেয়ে মানুষকে? পর বলতেছে ভাইরে ফোন দেন, ভাই ধরবে। তো আমি ওকে ফোন দিলাম। ও ফোন দেওয়ার পরে আমি বলতেছি কী ব্যাপার তুমি, আমি ঘরে মেয়ে মানুষের কণ্ঠ পাইলাম। কই না, কোনো মেয়ে মানুষ নাই তো। তখন আমি আবার কণ্ঠ পাই, মানে মেয়েটা হাসতেছে এরকম একটা কণ্ঠ। তখন আমি বললাম যে সত্যি করে বলো তো যে বাসায় কে আসছে? তো ও বললো যে আমি তো আসলে মেয়ে আনি নাই, আমার ফ্রেন্ডরা আনছে। তো তোমার ফ্রেন্ডরা মেয়ে আনছে তোমার রুমে কেন? তো ওইটা নিয়ে আমি আমার ননাসকে ফোন দিছি যে আপা একটু যায় দেখেন আপনার ভাই বাসায় মেয়ে নিয়ে আসছে। তো ওরা কিন্তু বাসায় যায় পাইছিল মেয়েটাকে, পরে যে আমি শুনতে পারছি মেয়েটাকে পাইছিল, কিন্তু আমি ঝামেলা করব বিধায় আমাকে বলছে যে না এইখানে কোনো মেয়ে নাই, তোমারে কে বলছে আবল তাবল কথা। তখনও কিন্তু আমার বাবুর আব্বু ওর মা বোনের কাছ থেকে সাপোর্টটা পেয়েছিল। তো আমি কিছুদিন পরে যখন আমাকে এখান থেকে নিয়ে যাবে, যখন আমার বাবু হয়েছে, মেয়ে হওয়াতে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবুকে আমাকে দেখতেও আসে নাই। আচ্ছা। আমি ওদের এতটাই অপছন্দের পাত্র ছিলাম। তারপর দেখতে আসে নাই, আমার বাবুর আব্বুই আসছে আমাকে নিতে আসছে। পরে আমি বলছি না আমি যাব না, একে তো তোমার বাড়িতে আমার শান্তি নাই, তারপরেও তুমি এরকম করো, আমার মধ্যে কি নাই যে তুমি অন্য মেয়ের কাছে যাও? তখন বলছে বিশ্বাস করো আমি ওটা আনি নাই, এই তোমার মাথা ছুঁয়ে বলছি আমি ওই মেয়ের কাছেও যাইনি। তখন আমি বিশ্বাস করে নিলাম, কারণ আমি তো ওকে অন্ধবিশ্বাস করতাম। তো আমাকে বাসায় নিয়ে গেছে। তখন আমার ছোট্ট বাবুকে নিয়ে ভালোই সময় কাটতেছিল। যদিও একা একা মেয়েটাকে মানুষ করতে হয়েছিল, আমার শ্বশুর শাশুড়ি আমার মেয়েকে কুলেও নিত না। তো আস্তে আস্তে আমি খেয়াল করলাম আমার বাবুর আব্বু ঠিকমতো বাসায় আসে না। সকাল 6টা বাজে বেরোয়, রাত্রে 2টা-3টা বাজে বাসায় আসে। ফোন দিলে বলে আমি ব্যস্ত আছি, আমি কাজ করতেছি, তুমি আমাকে পরে ফোন দিও বা আমি পরে ফোন দিব, মানে দূরত্ব সৃষ্টি হচ্ছিল। তখন আমি আমার মামাতো ভাইকে ফোন দিছিলাম। ফোন দিয়ে বলতেছি ভাই দেখ না এরকম আমার সময় কাটে না, আমার ভাল লাগে না, তোর ভাইয়া তো বাসায় আসে না। তখনও আমাকে বলে যে আপু তুমি ফেসবুক ইউজ করতে পারো, তোমার সময় কাটবে, তুমি যখন অবসর সময় থাকবা ফেসবুকেই থাকবা, দেখবা তোমার সময় কেটে যাবে। তো আমি তখন ফেসবুকের কিছুই বুঝতাম না, ইন্টারমিডিয়েটে পড়তাম, তারপর আমি ফেসবুকের কিছুই বুঝতাম না। তখন ও আমাকে ফেসবুকের আইডি ওপেন করে দেয়, তো ফেসবুক ইউজ করতাম। আমি আবার আমার বাবুর আব্বুকে বলছিও যে তুমি যখন আমাকে সময় দাও না, আমি ফেসবুক ইউজ করতেছি, তুমি কিন্তু বাসায় এসো, নাহলে কিন্তু আমি সারাদিন ফেসবুকে বসে থাকবো, মেয়েরও যত্ন করবো না। তারপরেও আসে না বাসায়, আমি ফেসবুক ইউজ করি, ফ্রেন্ড হয়, স্বাভাবিক ফেসবুকে ফ্রেন্ড হতেই পারে। তখনই আমি একটা ভুল করে বসি, একটা ছেলের সাথে আমার কন্টিনিউ কথা হইতে থাকে। তখন আবার কথা তো হচ্ছিল, তখন ফ্রেন্ডলি কথা হচ্ছিল। আমার যে দেবর, আমি একটু আগে বলছিলাম যে আমার মামা শ্বশুরের ছেলে, ও আমাকে এসে বলছে যে ভাবি ভাইকে কিন্তু আমি আজকে এক জায়গায় নিয়ে দিয়ে আসছি। কোথায় দিয়ে আসছো?
ওই যে রিয়া আছে না, রিয়ার সাথে দেখা করতে দেখে আসছি, দেখেন আজকে এই টি শার্টটা পরে আসবে। হ্যাঁ, আমি তো বিশ্বাস করি না, যা তোমার ভাই এরকম করতেই পারে না, তোমার ভাই এখন ভালো হয়ে গেছে। বাসায় আসছে, সেম একই কাজ করছে, মানে ওই শার্টটাই পরে আসছে। তখন আমার বিশ্বাস জাগলো আর কি, যে আসলেই এমন হয়েছে। আবার বাসায় যাই, বাসা থেকে বেরোলাম, যখন ফোন দেয় ওর ফোন কেটে দেয়, ফোন ধরে না। তো রাত্রে 2টা-3টা বাজে ও ইভেন্টের কাজ করতো, মানে বিয়েবাড়ির অনুষ্ঠানে ইভেন্টের কাজ করতো। তখন আমার যে ননাসের হাজব্যান্ড ও এই কাজ করতো। তো যখন রাতে 2টা-3টা বাজে বাসায় আসতো না, আমি একদিন আমার ননাসের হাজব্যান্ডকে ফোন দিছি যে ভাই বাবুর আব্বু তো আসতেছে না, তো ও কোথায় আছে, আপনাদের নাকি অনেক কাজ চলতেছে। কই না তো, কাজ তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তো এতটা সময় ও কোথায় আছে, কোথায় থাকে? তো যখন আসলে মনে করেন আমার দিকে তাকাবে তো দূরে থাক, ঠিক মতো মানে কথাও বলতো না, এরকম একটা চেঞ্জ চলে আসছে। বাবু মানে বাবুকেও ঠিক মতো সময় দিত না। তো আমি যে ফেসবুকে ছেলেটার সাথে কথা বলতাম, ওই ছেলের সাথে একবার মানে ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়। তখন আমাকে আস্তে আস্তে, তখন আপনার সন্তানের বয়স কত? তখন আমার সন্তানের বয়স 1 বছর হয় নাই, আচ্ছা, এই 8-9 মাস। আচ্ছা, মানে এই যে ফোন নাম্বার আদান প্রদান দিচ্ছে, তখন কি কোনোবার আপনার বাচ্চাটার কথা মনে হতো না যে আমি কি করতে যাচ্ছি বা কি হতো? যে আমি জাস্ট ওই সময় কথা বলতাম যে আমার সময়টা কাটানোর জন্য, আমি যে রিলেশনে জড়ায় যাব এটা ভাইবে কথা বলতাম না। আচ্ছা, মানে বন্ধুভাবে কথা? হ্যাঁ, বন্ধুভাবে কথা বলতাম। আচ্ছা, তখন ওই ছেলেটা জানতো, আমি বলে দিছিলাম যে আমার বেবি আছে একটা, আমি বিবাহিত। আচ্ছা, এটা বলেই আমি ওর সাথে কথা বলতাম। আচ্ছা, তারপরে কি হলো? তো আস্তে আস্তে কথা বলতাম, মানে এমন একটা আবেগে আমি জড়াই গেলাম, ওই ছেলেটা আমাকে বিশ্বাস দিচ্ছিল যে তোমার হাজব্যান্ড তোমাকে সময় দেয় না, আমি তোমাকে অনেক ভালোবাসবো, আমি এটা করি ওইটা করি, মানে আমাকে আবেগের মধ্যে নিয়ে যাচ্ছিল। আমি আমার বাবুর আব্বুকে ফোন দেই যে তুমি আসো। ও আমি একটা কথা মিস করছি, আমার ছোট থেকেই হার্টের সমস্যা। আমি মাঝে মাঝে অনেক অসুস্থ হয়ে যাই, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। তো আমি যদি বলতাম যে বাবুর আব্বু তুমি আসো, আমার ভালো লাগছে না, ও আমাকে বলতো যে তুমি ভালো লাগতেছে না, তোমাকে কি সবসময় আমি কুলি করে নিয়ে বসে থাকবো? ভালো, আমার সময় নেই, আমি ব্যস্ত। কিন্তু আমি আবার ওই ছেলেটা যখন ফোন দিত তখনও আমার বলতো তুমি ওষুধ খাও, এটা করো ওইটা করো, মানে আমার অনেক টেক কেয়ার করতো। তা আমি ওর প্রতি নার্ভাস হয়ে যাচ্ছিলাম। তখন চিন্তা করলাম যে এটা করা মেবি ঠিক হচ্ছে না। তো আমি এই বিষয়টা অনেকজনকে জানাইছিলাম, আমার চাচি শাশুড়িকে জানাইছি, আমার যে ওই মামা শ্বশুরের দেবর ছিল ওকে জানাইছি, ইভেন আমার মাকেও আমি জানাইছিলাম যে মা আমি তো এরকম কথা বলি, আমি তো ওর সাথে অনেক জড়ায় পড়তেছি। আমার মা তখন আমাকে কিছু বলে নাই, নিষেধ করে নাই। তো আমার বাবুর আব্বু বাসায় আসলে আমি সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকতাম। ও কিছুটা বুঝতে পারতেছিল যে আমার মধ্যেও চেঞ্জ চলে আসছে। যে ব্যক্তি আমি ও আসলে অপেক্ষা করে বসে থাকতাম, এখন আর অপেক্ষাটা করি না, এখন আর ওকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করি না যে তুমি আসো তুমি আসো। তো ওরও চেঞ্জ আছে, আমারও চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা দুজনেই মানে আমি তো আগে থেকেই জানি, ও বুঝতে পারছিল। তো মাঝে মাঝে আমি ফোনে কথা বলতাম, এটা আমার শাশুড়ি দেখতো। আমার শাশুড়ি দেখা আমার বাবুর আব্বুকে বলছে যে ও তো কারোর সাথে মনে হয় ফোনে কথা বলে। তো বাবুর আম্মু আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি যে না, আমি তো ওইভাবে কিছু বলি না, আমার ফ্রেন্ড হিসাবে কথা বলি, তুমিও বলতে পারো, ও জানে আমার বাবু আছে। কিন্তু তখন আপনি আসলে কি হিসেবে কথা বলেন? তখন আমি ফ্রেন্ড হিসাবে কথা বলতেছিলাম। তো যখন আমার বাবুর ফার্স্ট বার্থডেতে অনেক বড় করে অনুষ্ঠান হয়, তারপরে থেকে বাবুর আব্বু তো একেবারেই বাসায় আসতো না, 2 দিন 3 দিন পর পর বাসায় আসতো, জিজ্ঞেস করলে আমাকে যাতা করতো, গায়ে হাত তুলতো, মানে এতটা চেঞ্জ চলে আসছিল। তখন আমি বুঝতে পারি নাই যে ও বিয়ে করে ফেলছে, আমি জানতাম না। তো হঠাৎ করে একদিন বাবুকে নিয়ে বসে আছি, তখন আমার বাবুর বয়স
1 বছর চলে গেছে, মানে ওই 14-15 মাস হবে। তখন আমার বাবুকে নিয়ে বসে আছি। ওর যে আগের ওয়াইফ আমি বলেছিলাম রানী, ও আসছে আমার বাসায়, মানে আমি যেই বাসায় থাকি ওইখানে আসছে। তো একদম বাসায় এসে রুমের ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে যাওয়ার পরে আমি তো চিনতে পারতাম না, আমি তো জানতাম না, দেখিই নেই কখনো। তো আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করছিলাম, মা এটা কে আসছে? তখন আমার শাশুড়ি বলছে এটা রানী। তখন আমি, স্বাভাবিক একটা মেয়ে মানুষ রাগ করতেই পারে যে যেই ওয়াইফ চলে গেছে এটা কেন বাসায় আসবে, এখন তো আমার বাবু হয়ে গেছে। তো আমার শাশুড়ি বলছে না, তোমাকে দেখতে আসছে, মেয়েকে দেখতে আসছে। তা মেয়েকে দেখতে আসছে, ঘরে এসে বসুক, তো এভাবে চলে গেছে কেন? এভাবে মুখ ঢাইকা আসছে আমার রুমে, নিজের ইচ্ছা মতো ঢুকলো আবার চলে গেল। তখনও আমার শাশুড়ির, শ্বশুরের, আমার 2 ননাসের ওই মেয়ের সাথে, আগের ওয়াইফের সাথে একদম কানেকশন ছিল। যদি কানেকশন না থাকতো, ওই মেয়েটা আসার সময় মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি নিয়ে এসে প্রথম আমার বড় ননাসের বাসায় উঠছে। আচ্ছা। তখন ওরা জানতো যে আমার বাবুর আব্বুর সাথে ওর সম্পর্ক আছে। তো বাবুর আব্বুর সাথে সম্পর্ক আছে, আমি বাবুর আব্বুরে ফোন দিছি যে তুই করেই বলছি। তখন রাগারাগি করে যে তুই কোথায়? তো বলতেছে কেন তুমি এইভাবে কথা বলতেছো কেন? তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তুই কারে বাড়ি পাঠাইছিস? কারে বাড়ি পাঠাইছি মানে? তুই জানোস না, তাড়াতাড়ি বাসায় আয়। তো বাসায় আসছে, আসার পরে দেখে রানী। তো রানীর মুখে এমন তর্কাতর্কি হইতে হইতে এমন একটা সময় আসে, ও আমাকে আমার গায়ে হাত তোলে। রানী রানী আমার গায়ে হাত তোলে। এখন যদি আমার বাবুর আব্বু আমার সাপোর্ট না করে তাহলে তো হিতে বিপরীত হতে পারে, এজন্য ও যায় আর রানীকে মারতে যায়। তো রানীকে মারতে যায় পরে আমিও আর কি সুযোগে রানীকে মারছিলাম বলতে ধরছি আর কি, ধরাধরি হয়েছে। তখন আর কি রানী বলছিল যে তুই যার জন্য আমার সাথে ঝগড়া করতেছিস সে তো তোরে ভালোবাসে না। বললাম, আমি বলছি তুই কোনো কথাই বলিস না, তোরে ভালোবাসতে তোরেই রাখতো, আমারে আনতো না। বলতেছে যে শোন, তোর হাজব্যান্ডের আইডি কার্ড আগে আমার কাছে ছিল, তা আমার সাথে যদি যোগাযোগ নাই থাকতো তাহলে এই আইডি কার্ড তোমার হাজব্যান্ডের কাছে কিভাবে গেল? গত পরশুদিন আমার এইভাবে বলতেছিল যে গত পরশুদিন একটা বডি স্প্রে আনছিল, মনে আছে তোমার, হোয়াইট কালার? আমি বললাম হ্যাঁ। ওইটা আমার সাথে দেখা করে আনছিল, আমি দিয়েছিলাম ওকে। আমি যেখানে, মানে ওই রানী বলতেছিল যে আমি যেখানে থাকি ওইখানে সবাই জানে ও আমার হাজব্যান্ড, ও নিজে আমাকে বাসা ভাড়া করে রাইখে আসছে। ও প্রতিনিয়ত আমার কাছে যায়, আমার সাথে কন্টিনিউ যোগাযোগ আছে। বলে আমি বিশ্বাস করি না। আমি বলতেছি আমি বিশ্বাস করি না। বডি স্প্রে ওটা কিনে আনছে, তুমি যে আমার ঘরে গেছো, এটা দেখছো, দেখে আমাকে বলতেছো। তুমি প্রমাণ চাও? বললাম হ্যাঁ প্রমাণ চাই। ও আমাকে কল রেকর্ডিং শোনাইছে। আচ্ছা, কল রেকর্ডিং শোনাইছে, ওরা যে একসাথে রুমে ছিল এই ভিডিও আমাকে দেখাইছে। আচ্ছা। তারপরে তো আমার আর বিশ্বাস করার মতো কিছু নাই। তখন আমি অনেক কান্নাকাটি করতেছিলাম। তখনও আমি আমার বাবুর আব্বুকে বোঝাইতেছিলাম যে দেখো তুমি এরকম করো না, আমার বাবু এখন বড় হচ্ছে, ও যদি বড় হয়ে শুনতে পারে যে ওর বাবা এরকম ছিল তাহলে ও কি শিখবে? ওর মান সম্মান থাকবে? তখনও কিন্তু আমি ওই ছেলেটার সাথে কিন্তু ফ্রেন্ড হিসেবেই কথা বলি। তা আমার বাবুর আব্বুকে বলতেছি যে তুমি এগুলা করো না প্লিজ, তোমার পায়ে ধরি। তখন আমি কান্নাকাটি করতেছিলাম। পরে বলতেছে তুমি আমার বিশ্বাস করো, আমি এরকম কিছু করি নাই, ও মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে? কল রেকর্ড কীভাবে আসলো? এগুলো আগের। তো এগুলো বলছে পরে ও আবার ঠান্ডা করলো আমাকে। ঠান্ডা করার পরে বলতেছে আমি এইসব করি না, তুমি বিশ্বাস করো আমাকে, আমি কখনোই এরকম করি না। এই যে এত কিছু বলছে, তার ফ্যামিলি থেকে রিঅ্যাকশনটা কি? তার ফ্যামিলি, ওর ফ্যামিলি ডাইরেক্টলি আমাকে বলছে তোমার ভালো লাগলে থাকো, নাহলে চলে যাও। কমে না, ও বাসায় যে আসে না, আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কথা বলতো না, আমি সারাক্ষণ একা থাকতাম। এই একা থাকাটাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়ে চলে আসে। ওকে। আমি ওই ছেলেটার সাথে সম্পর্কে জড়ায় যাই। আচ্ছা। সম্পর্কে জড়ায় যাই বলতে ও আমাকে বলছে যে, মানে ও আমাকে বোঝাইতো যে তোমার বাচ্চা হয়েছে তাই কি হয়েছে, তোমাকে কি কেউ ভালোবাসতে পারে না? আচ্ছা। তোমার বাবুর আব্বু আজকে তোমাকে অবহেলা করছে, তাই বলে কি সবাই অবহেলা করবে? এরকম আমাকে বোঝাইতো। এবার আমরা একটু ছেলেটা সম্পর্কে শুনি, কেন আপনি ওর প্রেমে পড়ে গেলেন? মানে ও বুঝাইলো ঠিক আছে, ও কি করে এবং ও কোথাকার একটু শুনি আমরা। ওর বাসা ফরিদপুর। আচ্ছা। ওর এক ভাই এক বোন ওরা।
আমাকে তখন বলছিল যে ও একটা সরকারি জব করে ডিসি অফিসে। আচ্ছা, তখন বলছিল। ওকে, এটা কত সালের কথা বলছেন আপনি? 16-তে, 2016 সালে। আচ্ছা, তারপর? তখন ও বলছে ডিসি অফিসে কাজ করে। তা আমি আমার বাবুর আব্বুকে যখন বলতাম যে বাবুর দুধ নাই, তুমি তাড়াতাড়ি আসো, বাবুর দুধ আনতে হবে, বলতে তুমি আইনে নাও, এরকম একটা কথা বলতো, তুমি আইনে নাও। আমি বললাম আমি কোত্থেকে আনবো, তুমি আইনে নাও, বলতে ফোন কাটে দিত। তখন ওই ছেলেটা আবার বিকাশ করে আমাকে বাবুর দুধের টাকাটা পাঠাইতো। আচ্ছা, তো দুধের টাকা পাঠাইতো, আমি তারপর ওর সাথে কন্টিনিউ কথা বলতে থাকি। আর এমনই আবেগে ভাসতেছিলাম যে আমি ওকে ছাড়া কিছুই বুঝতামই না। এমন একটা ঘোরে চলে গেছিলাম যে ওই ছেলেটার সাথে কথা না বললে আমার কিছুই ভালো লাগতো না। আমার বাবুর আব্বুর কথা মনে হইতো না, আমার বাসার কথা মনে হইতো না, কিচ্ছু মনে হইতো না। আচ্ছা, কিন্তু আমার বাবুর আব্বুকে তখন আর কিছু বলতাম না, বলতাম যে ফেসবুক আমি ইউজ করি না। বলতেন? হ্যাঁ। করেন না বলতেন? হ্যাঁ, করেন না, করি না বলতাম। কেন বলতেন? মিথ্যাটা কেন বলতেন? মানে আপনাকে কি না করেছিল? হ্যাঁ, বলছে তুমি আর ফেসবুক চালাবা না। আচ্ছা। আমার শাশুড়ি ওর কাছে বিচার দিছিল যে আমি সবসময় ফোনে কথা বলি। আচ্ছা। এই জন্য বলছে যে তুমি আর ফেসবুক ইউজ করবা না। বলছে আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুক ইউজ করবো না। আচ্ছা। তো ফেসবুক ইউজ করতাম না ঠিকই, কিন্তু আমাদের ফোনে কন্ট্যাক্ট হইতো। তো কন্ট্রাক্ট হতো, আমি কিন্তু তখন ওকে দেখি নাই। ওই ছেলেকে দেখি নাই, জাস্ট পিক দেখছিলাম, দেখি নাই। তো আমার বাবুর আব্বু আমাকে বলছিল যে তুমি কার সাথে কথা বলো, এটা আমাকে বলো। না, আমি কারোর সাথে কথা বলি না। তুমি তখন এমন একটা পর্যায়ে ও আমাকে এতটাই ভালোবাসার সহকার বলতেছিল যে তুমি আমার কাছে স্বীকার করো, তুমি যদি আমার কাছে স্বীকার করো তাহলে আমি আর কিচ্ছু করবো না। আচ্ছা। পরে আমি বলে দিছি যে তুমি আমাকে এরকম অবহেলা করো, আমি এরকম কাউকে খুঁজে চলে যাব। আচ্ছা। তুমি আমাকে ভালোবাসো না, তাই কি হয়েছে, আমি ভালোবাসার মানুষ খুঁজে নিব। আচ্ছা। তখন বলতেছিলাম আর কান্না করতেছিলাম। আচ্ছা। তখন থেকে ও আমাকে আর কি অবিশ্বাস করা শুরু করে। ও আর কি যাই বলুক বলে আমার মুখ থেকে আর কি কথাটা বের করার চেষ্টা করছে। আচ্ছা। তো তখন থেকে ও আমার অনেক অবিশ্বাস করে, কিছু হইলেই খোঁটা দেয় যে তুমি এটা করো ওইটা করো, নিজের চেহারা সুন্দর থাকলেই কি হয়, ওই ছেলের কাছে যায় দেখো, বেচে দিবে, এটা করবে ওইটা করবে, মানে নানান কথা। তারপর এইভাবেই কাটতে থাকে। আমি ওই ছেলেটার সাথে কন্টিনিউ যোগাযোগ করতে থাকি। এদিক দিয়ে আমি আমার বাবুর আব্বুকেও বোঝাচ্ছি যে তুমি কিন্তু অন্য মেয়েদের সাথে কথা বলবা না, যোগাযোগ করবা না, আমার বাসায় ঠিক মতো আসবা, আমাকে অবহেলা করবা না। যেহেতু আমার একটা বাবু আছে। এটা আপনি আপনার হাজবেন্ডকে বলছেন? হ্যাঁ। কিন্তু আপনি অন্যদিকে আরেকটা ছেলের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে গেছেন? হ্যাঁ। ওকে, তারপরে আমার বাবুর আব্বু বলছে যে আচ্ছা ঠিক আছে, করবো না বলতো, কিন্তু ও করতো। আচ্ছা। এটা আমাকে দেখাইতো হলো আমার মামা শ্বশুরের দেবর, বিভিন্ন রকমের ছবি, বিভিন্ন রকমের ভিডিও। উনি কেন আপনাকে সবসময় এগুলো দেখাতেন? মানে এটা কিভাবে, মানে ওনার সাথে আপনার সম্পর্কটা কি? সম্পর্ক কি বলতে জানি না, হয়তো সবাই চাইতো আমি ওই বাসায় না থাকি। আচ্ছা। এজন্যই হয়তো দেখাইতো। ওকে। নাহলে তো দেখানোর কোনো প্রয়োজন মনে করি না। আচ্ছা। তা আমাদের পাশের বাসায় মানে সম্পর্ক জানি না কি হয়, ননদই হবে। তো ওই মেয়েটার সাথে আমার বাবুর আব্বুর মানে ফার্স্ট যে ওয়াইফ, তার আগে ওই মেয়েটার সাথে সম্পর্ক ছিল। ওই মেয়েটার বিয়ে হয়ে গেছিল। আচ্ছা। মেয়েটার নাম মেবি মনে নাই। আচ্ছা। ওকে। ওই মেয়েটার সাথে আমি একদিন রাত্রেবেলা 2টার দিকে শুয়ে আছি, বাবুর আব্বু ওয়াশরুমে গেছে। আমাদের ওয়াশরুমটা বাসার মানে রুমের বাইরে ছিল। তো 2টার দিকে ওয়াশরুমে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, ও আর আসতেছে না। তখন আমার বাবুকে রাইখে আমি ভাবলাম যে এতক্ষণ হয়ে গেছে, আসতেছে না, কই গেছে। আমি বেরোয় যা দেখলাম, নিজের চোখকে আর বিশ্বাস করতে পারি নাই। ওই যে আমার পাশের বাসার মেয়েটা, ওই মেয়েটার আবার ডিভোর্স হয়ে গেছিল, যে ও বাপের বাড়িতে থাকে। আচ্ছা। একটা ছেলে সহ ডিভোর্স হয়ে গেছিল। আচ্ছা। তা আমি বাইরে বেরোয় দেখি ওই মেয়েটাকেও হাক করে রাখছে। আচ্ছা। রাত তখন 2টা বাজে? হ্যাঁ, 2টা বাজে। তা হাক করে রাখছে, আমি কিছু বলি নাই তখন। আচ্ছা। দেখে চলে আসছি, কারণ মানুষ জানাজানি হলে খারাপ। আচ্ছা। এজন্য রুমে চলে আসছি। সে কি আপনাকে দেখেছিল তখন? না, দেখেনি। ওকে। তো বাসা রুমের ভিতরে ঢুকছে, দেখে আমি লাইট জ্বালায় বসে রয়েছি, বসে বসে কান্না করতেছি। ওকে। তো বলতেছি কি হয়েছে তোমার? আমি কই কি হয়েছে মানে, তুমি কোথায় গেছিলা? কই কেন, আমি বাথরুমে গেছিলাম।
পরে আমি বললাম ওই মেয়েটার নাম ময়না। আচ্ছা ময়নার বুকে কি তো মানে বাথরুম ছিল? আচ্ছা। পরে বলতেছে মানে কি বলতেছো এইসব? তখন আমি ওর সাথে আর কি চিল্লাচিল্লি শুরু করি যে আমি দেখছি, নিজের চোখে দেখছি, নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করব আমি, তুই ওই মেয়েটার সাথে কথা বলছিস। তখন ও আমার গায়ে হাত তোলে। আচ্ছা। হাত তোলে পরে আমার মারধর করে। আচ্ছা। বলছে তোরে বাইরে বেরোতে বলছে কে? ও এটা করছে, এটা দোষ না, কিন্তু আমি বাইরে বেরোইছি এটা আমার দোষ। ওকে। তো আমি অনেক কান্নাকাটি করছি, কান্নাকাটি করে আমার মারে আমি ফোন দিছি যে মা আমি কিন্তু চলে যাব, তুমি যদি আমাকে এখান থেকে না নিয়ে যাও আমি চলে যাব, এত দূরে চলে যাব যে তোমরা আমাকে খুঁজেও পাবা না। তো পরের দিন আমি ওই মেয়েকে যায় ধরছি, মানে পরের দিন সকালে ওই মেয়ের কাছে গেছি আমি যে কি ব্যাপার ময়না, তুমি এখন হাজব্যান্ডের বাসা থেকে চলে আসছো, আমার হাজব্যান্ডের কাছে কি? তখন ও ওইখানে অস্বীকার করতেছে, ও করে নাই। বলছে আমি নিজের চোখে দেখছি। তখন তুমি বললা না? তা আমার দোষ হয়েছে, আমি দেখার সাথে সাথে কেন বললাম না? আচ্ছা। তা আমার ওই বাবুরাব্বুর বড় বোনও বলতেছে তুই তখন আমাদের ডাক দিতি। তা আমার শাশুড়ি মাঝখান দিয়ে বললো কি যে তোর ভালো না লাগলে তুই চলে যা, এই ময়নারে আবার বিয়ে করে নিয়ে আসবো। আচ্ছা। তখন আমি সাপোর্ট পাই নাই বলতে এমন একটা সিন ক্রিয়েট হইলো যে আমার ননাসও আসছে আমাকে মারতে। আচ্ছা। যে তুই কেন এইসব কথা বইলে আমার ভাইয়ের মান সম্মান নষ্ট করতেছিস। বললাম আমার সাথে এরকম করলো, তুমি অন্য মেয়ের সাথে পরকীয়া করতেছে, এটা কিছু না, আমি এটা বলছি, এটা মান সম্মান নষ্ট হয়ে গেছে, তুইও তো কথা বলিস। আচ্ছা। আমি বলি কথা বলি ঠিক আছে, আমাকে তো আর কেউ দেখে নাই যে আমি জড়ায় ধরে রাখছি, আমার তো কোনো ভিডিও নাই, আমার তো কোনো ছবি নাই। তখন আমি রেগে গেছিলাম অনেকটা। পরে আমার বাবুরাব্বু বলছে যে মানে এতটাই ও রাগ হয়ে বলছে যে তোর সমস্যা, আমি আবার বিয়ে করব। আচ্ছা। তখন আমি আর কিছু বলি নাই। তা আবার বাসায় আসে এক কথায় দুই কথায় এরকম আমি বারবার কথাগুলো তুলি যে তুমি আর কয়টা মেয়ের সাথে সম্পর্ক করবা? রানী গেল, রিয়া গেল, আমি আছি, আবার ময়নাকে শুরু করছো, তুমি আর কত করবা? এগুলো বলে একদিন এতটাই জঘন্য সিন ক্রিয়েট করে, ওইখানে আমার দোষ দেয় আর কি, যে আমি ফোনে কথা বলি এই জন্য আমাকে মারছে। আচ্ছা। তা আমি ফোনে কথা বলি এই জন্য আমার ফোন টোন নিয়ে যায় আমার তাড়াই দিছে। তখন আমার বাবুকে নিয়ে আমি চলে আসছি আমার ভাইয়ের বাসায়। আচ্ছা। রূপগঞ্জ আমার ভাইয়ের বাসায় চলে আসছি। ভাইয়ের বাসায় চলে আসার পরে আমি ভাইকে বলছি যে ভাই আমি আর যাব না, আচ্ছা, অনেক সহ্য করেছি, 2 বছর হয়ে গেছিল বিয়ের, আমি অনেক সহ্য করছি, আমি আর পারবো না, তোমরা কি আমাকে রাখতে পারবা? না রাখতে পারলে আমি নিজেই কাজ করব, ইনকাম করব, আমি ওইভাবে খাবো, আমি যাব না। তো এখানে চলে আসার পরে মানে আমার আর্থিক অবস্থা তো ভালো না, আমার শুধু মা ছিল, আমার ভাইরা আমার খরচ টরচ কিছুই দেয় না। তো আমার বাবুকে রাখা, বাবুর খরচ বহন করা আমার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছিল। তো ওইখানে যে রাগ করে চলে আসছিলাম, আমার বাবুর আব্বু আমাকে কোনো ফোন দিচ্ছে না, কোনো খোঁজ নিচ্ছে না। কিছুদিন পর কুরবানির ঈদ, না আমার ইচ্ছা ছিল যে ও যদি কোনো দোষ নাই করে থাকে অবশ্যই আমাকে ফোন দিবে এবং আমাকে নিতেও আসবে। আচ্ছা। তো আমার মাকে আমি বললাম যে মা দেখছো ও আসলেই দোষ করে, আসবে না, ও আমাকে আর নিতে আসবে না, আমি চলে যাব। পরে কার সাথে চলে যাবা? তখন আমি আমার মাকে ওই বিষয়টা বলি যে আমি ফেসবুকে এরকম একটা ছেলের সাথে কথা বলি, আমি ওই ছেলের সাথে চলে যাব। পরে আমার মা কি প্রথম বলছে যে ওই ছেলেকে তুমি দেখো নাই, চেনো নাই, যদি নিয়ে তোমার মেরে ফেলুক, আমি তারপরেও চলে যাব। তা আমার মা বলছে আচ্ছা এখন পাগলামি করো না, থাকতে থাকো। তো তখন আমার বাবুর আব্বুকে মাঝে মাঝে আমিই ফোন দিতাম, কিন্তু ও ফোন ধরতো না, আমার বাবুরও একটা খোঁজ নিত না। তা এমন একটা সিচুয়েশন চলে আসছিল যে এলাকার মানুষও জিজ্ঞেস করতে শুরু করলো যে কি ব্যাপার, তোমার বাবুর আব্বু আসে না কেন? ঈদ কাটলো, ঈদ চলে আসছে, আমি ভাবছি অন্তত ঈদের দিন আমার সাথে কথা না বলুক, আমার মেয়ের সাথে তো বলবে, ওর একটা মাত্র মেয়ে। ঈদের দিনও আমার মেয়ের সাথে কোনো কথা বলে নাই, ও ফোন দেয় নাই। তার কিছুদিন পরে আমি ওকে একটা SMS করি যে বাবুর আব্বু তুমি যদি না আসো তাহলে যে তুমি দেখছো না আমি কার সাথে কথা বলি, আমি ওর কাছে আমার মেয়ে নিয়ে চলে যাব। পরে ও SMSটা পেয়ে পরের দিন আসে আমাদের বাসায় আমাকে নিতে আসার পরে আমি যেতে চাই নাই, যদিও আমি আমার মাকে মানা করছি,
আমার ভাইকে মানা করছি যে আমি যাব না, কিন্তু ওরা বলছে এই লাস্ট, তুমি যাও, যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে আমি দেখব। তা আমার ছোট মামির অপারেশন হয়েছিল কিডনির, এর জন্য আমার মা আবার ইন্ডিয়া চলে গেছে। আমি ওইখান থেকে আসার পর আমার মা ইন্ডিয়া চলে গেছে। তো ইন্ডিয়া যাওয়ার সময় আমার মা আমাকে এখানে সাপোর্ট করছিল ওই ছেলেটার বিষয়ে। আমার তো ফোন ছিল না, বাবুর আব্বু ফোন নিয়ে গেছে। তো ওই ছেলেটার সাথে কথা বলার জন্য আমার মা আমাকে একটা ফোন কিনে দিছিল, ইভেন আমার একটা সিম কার্ডও কিনে দিছিল। কিন্তু আমি মনে করি এখন যে আমার মার উচিত ছিল এতে আমাকে নিষেধ করা। তো আমাকে ওইখানে সাপোর্ট করতে আমি আবার আরেকটা সুযোগ পাইছি ওই ছেলের সাথে কথা বলার জন্য। তো বাসায় গেছি, যাওয়ার পরে ওই ছেলের সাথে আমি কথা বলি। বাবুর আব্বু তেমন আমার সাথে কোনো কথা বলে না, বাবুর আব্বুর মতো বাবুর আব্বু আছে। ওই মেয়েটার সাথে, ময়নার সাথে ওর কন্টিনিউ যোগাযোগ হচ্ছে, কথা আপনি তখন হচ্ছে। কোথায় থাকেন? আমি তখন আমার বাবুর আব্বুর বাসায় নিয়ে গেছে আইসা আমাকে। ওকে। নিয়ে গেছে পরে আমি ওইখানে থাকি। তো এরকম সম্পর্ক করে 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 আমার ভিতরে জেদ চলে আসছে যে আমি আর থাকবোই না। SMS আসতেছে, ফোনে কথা বলতেছে, আমি ঘরে শুয়ে আছি অথচ বাইরে যায় ফোনে কথা বলতেছে। কেন আমার সাথে কথা বলা যায় না? তা আমার সাথে এরকম কথা বলতো না। তারপর আমি না একবার মানে রাগ হয়ে ওই ছেলের সাথে আমি ফার্স্ট চলে যাই, আমার বাবুকে নিয়ে আমি চলে যাই। চলে যাওয়ার পরে আমার বাবুর আব্বুকে কিছুই বলি নাই, আমি বাসা থেকে বেরোইছি যে আমি ঢাকা যাব, এই বলে বাসা থেকে বেরোয় আমি ওই ছেলের সাথে চলে যাই। তো ওই ছেলের সাথে গেছি, ওই ছেলে ডাইরেক্ট আমাকে ওর বাসায় নিয়ে গেছিল। ওকে। বাসায় নিয়ে যাওয়ার পর ওই দিনই ফার্স্ট আমি ওই ছেলেকে সরাসরি দেখছি। তো মানে ওই ছেলেটার হয়তো কোনো প্ল্যান ছিল, তো ও আমার আগে আমার বাচ্চাটাকে কুলে নিছে, আমার মেয়েকে নিয়ে আমি গেছিলাম। ওইটাই ছিল আমার লাইফের বড় ভুল, আমি ওই ছেলের সাথে চলে গেছিলাম। চলে গেছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, মানে আপনার ইন্টেনশন ছিল যে তার সাথে গিয়ে নতুন করে আবার সব কিছু গুছাবেন। হ্যাঁ। এর মধ্যে আপনাদের নিশ্চয়ই অনেক কথা হয়েছে, মানে আপনার একটা মানুষের সাথে এমনি এমনি বের হয়ে যান নাই, কিন্তু কিছু কমিটমেন্টের কথা হয়েছিল নিশ্চয়ই। হ্যাঁ, ও বলছে যে আমি তোমার সব দায়িত্ব নিব, কোর্টে যাই আমরা বিয়ে করব, আমার মাও তোমাকে মেনে নিবে। ইভেন ওই ছেলের মাও আমার সাথে কথা বলছে। ওকে, এটা ইন্টারেস্টিং। এটা একটু বলেন আমাদেরকে যে কিভাবে ওই ফ্যামিলির সাথে কি পরিচয় হলো, তাদের সাথে কি কথা হয়েছিল? ওই ছেলের কাছে আমি ডাইরেক্টলি বলছি যে তুমি তো আমাকে নিয়ে সমাজে বেরোতে পারবে না, যেহেতু আমি একটা বাচ্চার মা। তো বলছে না আমি তোমাকে ভালোবাসি, ওই বাচ্চা টাচ্চা কোনো ব্যাপার না। তো ওর মা কয় তুমি বিশ্বাস করো আমার মাও তোমাকে অনেক পছন্দ করে। তো আমি বললাম কীভাবে বিশ্বাস করবো? তো ওর মার সাথে আমাকে কথা বলায়, ওর মাও আমাকে বলে যে মানুষের লাইফে ভুল হতেই পারে, তুমি যদি আমার ছেলের কাছে আইসা সুখ পাও তাহলে আমি না হয় মেনেই নিলাম মা হয়ে, তুমি চলে আসো। তা আমি ওইখানে একটা ভরসা পাইছি। আচ্ছা। তা আমার মা তখন ইন্ডিয়া। তা আমি ওইখান থেকে চলে যাই। চলে যাওয়ার পরে মানে মনে হলো যে ওইখানে সব ঠিকঠাক আছে। ওই ছেলে আমাকে নিয়ে গেছে সেদিন রাত হয়ে গেছে যাইতে যাইতে, আমি ওই ছেলের মার সাথে আমার বাবুকে নিয়ে ঘুমাইছি। ঘুমানোর পরে হঠাৎ করে মনে হইলো যে বাসার কি অবস্থা, বাবুর আব্বুর কি অবস্থা, আমি একটা ফোন দিয়ে দেখি। আমি বাবুর আব্বুর কাছে সরাসরি ফোন দিই নাই, আমার আন্টির মেয়ের কাছে আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে আমার আন্টির মেয়েদের প্ল্যান ছিল যে আমাকে নিয়ে আসবে। তো ওই জন্য বলতেছে যে বাসায় পুলিশ টুলিশ আসছে, তোমার মাকে ধরার জন্য। আমি চলে যাওয়ার মানে যেদিন চলে গেছি সেদিন রাত্রেবেলায় আমার মা আসছিল বাংলাদেশে, মানে ইন্ডিয়া থেকে আসছিল। তখন তোমার মাকে নিয়ে যাওয়ার জন্য আসছে, তোমার ভাইদের কাছে পুলিশ চলে আসছে, তুমি চলে গেছো। আমি চলে গেছি, মাকে কি অনেক সমস্যা করতেছে, পরে বলতেছে হ্যাঁ বাসা ভরা পুলিশ চলে আসছে। আমার এই ভয় দেখায় দিছে এখানে। আমি বলছিলাম বাবুর আব্বু কোথায়? বাবুর আব্বু ও তো আসছে, ও তো পুলিশ নিয়েই আসছে, তুমি এক কাজ করো, তুমি তো ওর ডিভোর্স দাও নাই, তুমি ডিভোর্স দিয়ে যাও, তুমি চলে যাবা যখন ডিভোর্স দিয়ে যাও। তো আসতে এরকম ফোন দিয়ে পরের দিন সকালে আমি ফোন দিয়ে আবার। তখন কোথায়? ওই ছেলের বাসায়। ওই ছেলের বাসায়? হ্যাঁ। এবং সেখানে আপনার বাচ্চাকে নিয়ে গেছেন? হ্যাঁ, বাচ্চাকে নিয়ে গেছি, তখন আমাদের বিয়ে হয় নাই। আচ্ছা। তো
তো ওই পরের দিন আবার ফোন দিছি, ফোন দেওয়াতে বলতেছে যে তুমি ডিভোর্স দিয়ে যাও অন্তত আয়শা। পরে বলতেছে তুমি কোথায় গেছো সত্যি করে বলো। কে বলতেছে? আমার আন্টির মেয়ে। আচ্ছা, তুমি কোথায় গেছো সত্যি করে বলো। আমি আবার ঠিকানা বলে দিছি যে আমি ফরিদপুর চলে আসছি। আচ্ছা, তো ওই দিন বিকালে আমার বাবুর আব্বু এখানে চলে যায়। আচ্ছা, মানে আমার বাবুর আব্বু যে যায় সেটা আমি জানি না, আমার মা আর আমার দুলা ভাই গেছিল। আচ্ছা, তারপরে ওইখানে আর কি আবার আমি যেই ছেলের বাসায় গেছিলাম ওই ছেলের বাসায় এবার একটু ঝামেলা হচ্ছিল, যে একটা বাচ্চার মাকে নিয়ে আসছে মিডিয়া টিটিয়ে নিয়ে একটু ঝামেলা হচ্ছিল। আচ্ছা, তো ওই ছেলের মা বলতেছে তুমি এখন চলে যাও কোনো আত্মীয়র বাসায় থাকো, আমি এখানে সব ঠান্ডা করে তারপরে আমি আসতেছি। আচ্ছা, তা আসতেছি এ বলে আমি বেরোয় গেছি বাবুকে নিয়ে বেরোইছি। পরে দেখি আমার মা আসছে আমাকে নিতে। তখন আমার মা আমাকে ফোন দিছিল, যে নাম্বারে আমি ফোন দিছিলাম সেই নাম্বারে আমার মা আমাকে ফোন দিছে যে মা তুমি আমার কাছেই চলে আসো, কি হয় না হয় আমি পরে দেখবো। আচ্ছা, আমি বলছি যে মা যাই হোক আমি এখানে চলে আসছি, আমি বাসায় আসবো কিন্তু আমি বাবুর আব্বুর কাছে যাবো না। বলছে আচ্ছা ঠিক আছে যাইও না। তো বাসায় আসছে, আমাকে নিয়ে আসছে বাসায়। নিয়ে আসার পরে দেখলাম যে বাবুর আব্বুও সাথে আছে। আচ্ছা, গেছিল ওইখানে বাবুর আব্বু। তো আমার আসছি পরে আমার বাবুকে কুলে নেয়, কুলে নিয়েছে পরে আমার বলতেছে তুমি কি থাকবাই না? বলছে না আমি থাকবো না, তুমি আমাকে এরকমভাবে একা একা রাখো বাসায়, আমি সারাক্ষণ একলা ফিল করি, তোমার মা কথা বলে, তোমার বাবা আমাকে গালাগালি করে, তোমার বোনরা আমাকে গালাগালি করে, তুমি একটার পর একটা মেয়ের সাথে সম্পর্ক করতেছো, আমি থাকবো না। তখন আমি খুব জেদ করি। তখন আর আমার বাবুর আব্বু আমার ফ্যামিলির কাছে খুব ভালো হয়েছে, যে বলতেছে যে ওই ছেলেকে ফোন দেন, ওই ছেলে যদি ওকে নেয় তাহলে আমি আর নিব না, আমি চলে যাব। আচ্ছা, আর যদি না নেয় তাহলে আমি ওকে এখন নিয়ে যাব। আচ্ছা, তো এটা তো যে সে লোক বলতে পারে না যে একটা ছেলে নিয়ে গেলে ও নিয়ে যাবে নাহলে নিয়ে যাবে না। আচ্ছা, তখন আমার ভাইয়ারা বলতেছে দেখছো এরকম মানুষ পাবা, তুমি কাকে দোষারোপ করো, এ তো তোমার জন্য পাগল। তখন আমাকে সবাই বুঝাইতেছিল যে বাবু আছে একটা, আমার পাশের বাসার আন্টিরা সবাই বুঝাইতেছিল যে একটা মেয়ে আছে, যা করছো করছো, আর কিছু করার দরকার নাই, তুমি চলে যাও। আচ্ছা, তা আমি বলতেছি আন্টি আমি যে এখন যাবো, আমি তো একটা ভুল করে ফেলছি। তখন ও তো সারা জীবন আমাকে খোটা দিবে। তো বলছে না খোটা দিবে না, আমরা এরকম কথা বলেই দিব। তো বাবুর আব্বুকে বলতেছে তুমি কোনো খোটা দিবা না তো? কয় না আমি কোনো খোটা দিব না, আমি ওরে কিচ্ছু বলবো না, আচ্ছা, আমি ওকে নিয়ে যাই। তো পরের দিন আমাকে বাবুর আব্বুর বাসায় নিয়ে গেল। আচ্ছা, বাবুর আব্বুর বাসায় নিয়ে যাওয়ার পরে তখন আর আমাকে ফোন টোন কিছু দেয় না। আচ্ছা, কোনো কিছুই ফোন টোন দেয় না। তো তখন কয়েকদিন ভালো ব্যবহার করতেছিল। এর মধ্যে ওই ছেলের সাথে কি হলো? মানে আপনি চলে আসলেন, এটা তো মানে চলে আসলাম পরে ওই ছেলেটা তো ওইখানে যখন গেলাম আমি মিস করছি, ওইখানে যখন গেলাম পরের দিন যে সকালে আমি সব শুনতে পারলাম ওই ছেলেটা মাত্র এসএসসি পরীক্ষা দিছে। আচ্ছা, মাত্র এসএসসি পরীক্ষা দিছে, ও কোনো চাকরি বাকরি করে না। আচ্ছা, ওর মা কে তাহলে যে কথা বললেন? হ্যাঁ ওর মাই কথা বলছে। আচ্ছা, ওর মাই কথা বলছে, ওর মাই মিথ্যে কথা বলছে আমার সাথে। আচ্ছা, যে ওই ছেলে চাকরি বাকরি করে। আচ্ছা, তখন ওইখানে গিয়ে আমি তো আরেকটা ধোঁকা খাইছি যে চাকরি করে না, কিছুই করে না। তখন আমি ওরে প্রশ্ন করছিলাম যে তুমি যে আমাকে টাকা পাঠাতে, টাকা কই পাইতা? আচ্ছা, বলছে আমার মা দিস, ওর বাবা আবার বাইরে থাকতো। আচ্ছা, তো ওইখান থেকে তো ও কি আপনার সমবয়সী না আপনার ছোট? বয়সে আমার বড়, কিন্তু ক্লাসে পিছিয়ে ছিল। মানে পড়াশোনা করে না? আর না পড়াশোনা করতো না। আচ্ছা, ঠিক আছে। তো আমি তো ওইখানে চলে আসছি, তো ওই ছেলে মানে ঘৃণা চলে আসছে যে ও আমাকে ঠকাইছে, কথা বলবো না আর। তা আমি ভাবছিলাম যে আমার বাবুর আব্বু আর কিছু করবে না, আমার সাথে আর খারাপ ব্যবহার করবে না, যেহেতু একটা এরকম ঘটনা আমি করে ফেলছি, হয়তো ও আর আমাকে হারাইতে চাচ্ছে না। কয়েকদিন ভালোই কথা বলে, ভালো কথা বলার পরে ও আমাকে আস্তে আস্তে মানসিকভাবে টর্চার শুরু করে যে তুই অন্য ছেলের সাথে চলে গেছিলি, তুই ভালো না, এইটা সেটা, অন্য কেউ হইলে রাখতো না, মানে যা খারাপ ভাষা আছে ওগুলো ইউজ করতো। তখন আরও আমার বেশি মারধর করতো কথায় কথায়। যদি অনেক রাত করে বাসায় আসতো আমি জিজ্ঞেস করতাম কী ব্যাপার, কোথায় গেছিলা, এত রাত হইলো কেন? তোকে জবাবদিহি করতে হবে, তোর মতো তুই খা ঘুমা, সমস্যা কি? তা আমি যে চলে গেছিলাম ওই বাবুর আব্বু এটা আবার ওর মাকে বলে নাই, ওর মা বাবাকে কাউকে জানায় নাই যে আমি চলে গেছিলাম অন্য ছেলের সাথে। তো ওর মা এসে আমার জিজ্ঞেস করতো আচ্ছা তোমাদের কি হয়েছে, কেন মারধর করে তোমারে?
না, আপনার ছেলের জিজ্ঞেস করেন কি হয়েছে। তো ওর মা মোটামুটি ঝগড়া যখন আমি করতাম তখন দরজার কাছে দাঁড়ায় থাকতো, কথায় কথায় এমন উঠতো, তুই তো অন্য ছেলের সাথে চলে গেছিলি, আবার আসছিস কেন? আমি বললাম তুমি তো আমার আনছি আমার মেয়ের জন্য আনছি। আমার বলতো আমার মেয়ের জন্য আনছি। তো এরকম করতে করতে আমার শাশুড়ি শুনে ফেলে ব্যাপারটা। তো আমার শাশুড়ি শোনাতে এখানে আরও সিন ক্রিয়েট হওয়া শুরু করে। আমার শাশুড়ি আমার বারবার খোঁটা দিচ্ছিল, তুমি বলে এটা করছো, এই কেমন মেয়ে, এটা সেটা, হোটেলে থাকছো, মানে যা খারাপ ভাষা আছে। তো আমার মা তো এরপর থেকে আমার মাকে আমি বলছি যে মা আমি এরকম চলে গেছি, কিন্তু ও তো আমার এরকম মারধর করে। কিন্তু আমার মা তারপরেও বিশ্বাস করতো না যে আমার বাবুর আব্বু আমাকে মারধর করে, আমার বাবুর আব্বু এরকম বাসায় মেয়ে নিয়ে আসে। তো এরপরে একদিন রাত্রেবেলা আমি শুয়ে আছি, হঠাৎ করে দরজা টোকাচ্ছে, দরজা খুলছি। আমার একটা রুমেই পার্টিশন করা ছিল পর্দা দিয়ে, 2টা রুম বানানো ছিল, মাঝখানে শুধু পর্দা ছিল। তো পাশের দরজা দিয়ে ও ঢুকলো, সাথে একটা মেয়ে ঢুকছে। আচ্ছা। তা আমি প্রশ্ন করলাম কেউ, আমি ভাবছি হয়তো কোনো আত্মীয়, কেউ কয় যাই হোক, আমার বলতেছে কেউ ওটা তোমার দেখার বিষয় না, তুমি ওই রুমে যা মেয়েকে নিয়ে শুয়ে থাকো। আচ্ছা। তা আমি মেয়েকে নিয়ে শুয়ে থাকবো, তুমি কাকে নিয়ে আসছো? আমার কিছু বলতেছে না, আমার ধাক্কা দিয়ে ওই ঘরে পাঠাই দিয়ে আমার বলতেছে কোনো শব্দ করবি না, তুই এখানে মেয়েকে নিয়ে শুয়ে থাক। আচ্ছা। তা আমি এমন একটা নারী যে আমি এই পাশে আমার মেয়েকে নিয়ে শুয়ে আছি, আমার স্বামী পাশের পর্দার ওই পাশে অন্য একটা মেয়ের সাথে রাত কাটাইছে। ওকে, তারপর আমি এটাও সহ্য করছি, তারপরেও কিছু বলি নাই। পরের দিন যখন আমি ওর মার কাছে বলছি যে আম্মা আপনার ছেলে এরকম করতেছে, তুমি চলে যাও, ভালো লাগতেছে না, তুমি চলে যাও, আমার ছেলে এরকম করবে। তার মধ্যে আমার একটা অসুখ ধরা পড়ে, ব্লাডের সমস্যা হয়ে যায়। ব্লাডের সমস্যা হওয়ার পরে আমার শরীর থেকে অনেক ব্লিডিং হইতো, মুখ দিয়ে নাক দিয়ে অনেক ব্লিডিং হইতো। তো এমন একটা অসুস্থতার কারণে আমার বাবুর আব্বু আমার কাছ থেকে আরও দূরে চলে যায়। জাস্ট আমি ওটা ওইভাবে বলতে চাচ্ছি না, আরও দূরে চলে যায়। তা আমার শাশুড়ি আমার আইসা বলে যে তুমি আর এখানে থাইকে কি করবা, আমার ছেলে তো তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, তুমি চলে যাও, আমার ছেলের লাইফ নষ্ট করো না, এসব বলতো। তা আমি বলতাম যে মা কেন, আমি কি সুস্থ হব না? তখন আমি আমার বাবুর আব্বুকে বলি, বাবুর আব্বু তুমি যাই করো, আমার সামনে করো, আমার পেছনে করো, যাই করো, তুমি কি আমাকে দূরে সরাই দিতে চাও বা আমাকে রাখতে চাও না? আমার বলতো আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমাকে রাখতে চাইবো না কেন? তা তুমি যে এগুলো করো, তখন আর কোনো কথা নাই ওর কাছে, তখন আর ওর কোনো জবাব নাই, তুমি কেন এগুলো করো এটার কোনো জবাব নাই। তখন আমার মেয়ের বয়স 2 বছর হয় নাই, হবে। তো একদিন রাত্রে 2টার দিকে বাসায় আসছে পরে আমি একটা ফিল্মের কাহিনীর মতো আমি ওর শার্টে একটা লিপস্টিকের ছাপ দেখলাম। কোথায় গেছিলাম ও আবার ড্রিঙ্কিং করতো না। কোথায় গেছিলাম তোরে সব কিছু বলতে হবে, আমারে বলবা না, আমি তোমার ওয়াইফ। তাই কোথায় এরকম তর্কাতর্কিতে ও আমাকে মারে, এমনভাবে মারে যে আমার মাথা ফেটে গেছিলো, আমার নাক টাক দিয়ে রক্ত বেরোতেছিল। তখন আমি আর সহ্য না করতে পারি জোরে চিৎকার দিছিলাম। জোরে চিৎকার দিছি, পরে আমার শাশুড়ি দৌড়ে চলে আসছে। আসার পরে বলতেছে কি হয়েছে, দরজা খুলছে। পরে আমি বলতেছি মা আপনার ছেলে আমারে মেরে ফেললো। পরে বলতেছে চিৎকার দিছো গেলে গা যে আমার ছেলে তোমার মেরে ফেললো, আমার স্বামী যদি আমার মেরে ফেলে আমি তো একটা শব্দও করবো না। তখন এখানে সাপোর্ট পাই নাই। পরের দিন আমি জানতাম না, আমার তো ফোন ছিল না, তাই আমার মা আমার সাথে যোগাযোগ করতে পারতো না। পরের দিন আমার মা আসছে, মা আসার পরে আমার মারে আমি দুপুরে খাবার দিছি। তখন আমার গায়ে ব্যান্ডিজ, মাথায় কপালে নাকের দিকে ব্যান্ডিজ। তখন আমার মেয়ে আমার মাকে কুলে উঠে বলতেছে, আদো আদো ভাষায় বলতেছে যে বাবাই মাকে মারছে, মা কাঁদছে। তা আমার মা আমাকে জিজ্ঞেস করে নাই, আমি একটা ভুল করছি চলে গেছিলাম, এজন্য আমার মাও আমাকে জিজ্ঞেস করে নাই। তখন আমি রাগ করে বলছিলাম তুমি তো মা না, মা নামে কলঙ্ক,
আমার মেয়ে তোমার বলতেছে আমার মারছে, তারপরেও তুমি আমার বাবুর আব্বুকে বিশ্বাস করতেছো, আমার কথা বিশ্বাস করতেছো না। কারণ আমার মা বলছে কখনোই না, ও এরকম করতেই পারে না। আমার বাবুর আব্বুকে অন্ধের মতো বিশ্বাস করতো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, ও যেহেতু এরকম করতে পারে না, তুমি আর আমাকে দেখতে আইসো না, চলে যাও। তা আমার মা খাওয়া দাওয়া রাইখে ওখান থেকে চলে আসছে। চলে আসার পরে আমার মেয়েকে নিয়ে আমি কান্না করতেছিলাম। আমার চাচি শাশুড়ির যে মোবাইল, ওইটা দিয়ে মাঝে মাঝে আমি ওই ছেলের সাথে কথা বলছিলাম, মানে আগে চলে যাওয়ার আগে। তো ওই ফোনে আমার ওই ছেলেটা আবার ফোন দিছিল, ফোন দিয়ে আমাকে খুঁজতেছে। আমাকে খুঁজতেছে পর আমার চাচি শাশুড়ি আমার কাছে ফোনটা নিয়ে আসছে। ফোনটা নিয়ে আসার পর আমি বললাম কে, পরে বলতেছে যে আমি। নাম বলবো না? তো বলছে যে আমি। আচ্ছা বলেন, নামটাও বলেন, যেহেতু আপনি সবার নামই বলেছেন, তার নাম আর বাদ রেখে লাভ কি, বলেন। সাইম ওর নাম ছিল। আচ্ছা। তো বলতেছে যে আমি সাইম। তুমি আমাকে ফোন দিলা মানে তুমি আমাকে অনেক ঠকাইছো, তুমি আমার ফোন দিবা না। বিশ্বাস করো তখন আমার কোনো উপায় ছিল না, আমি তোমাকে ঠকাইতে চাই নাই, তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। আমি বললাম তুমি আমার ফোন দিও না, আমার চাচির নাম্বারে আর ফোন দিও না। আমি আবার আমার বাবুর আব্বুর কাছে চলে আসছি, আর ফোন দিও না। তো আমি ফোন কাটে দিছি। কয়েকদিন পর পরে আমার চাচি শাশুড়ির ফোনে ও আবার ফোন দিত। আচ্ছা। ফোন দিয়ে আমার সাথে কথা বলার যোগাযোগ করতো। তখন আমার চাচি শাশুড়ি বলতেছিলাম, আমার চাচি শাশুড়ি আমার বলতেছিল কি লেগা তুই এখানে থাইকে থাইকে মায়ের খেতেছস, চলে যা। আরে আজকে একটা জিনিস করে না, কালকে করবে, কাজকর্ম করবে। তুই বল চাকরি বাকরি নিলে তুই যাবি, আমরা তোরে যাইতে হেল্প করব। আচ্ছা। তো আমার চাচি শাশুড়ি ওইখানে আমাকে হেল্প করতেছিল। তা আমি আমার বাবুর আব্বুকে বললাম যে তুমি আর কোনো মেয়ের সাথে যোগাযোগ করো না, আমি যা করছি আমি তোমাকে আর এইসব বিষয়ে কিছু বলবো না। কিন্তু আমার বাবুর আব্বু এটা শুনে নাই। ওর মতো ও আছে। আর আমার অসুস্থতাটা ওকে আমার কাছ থেকে আরো দূরে নিয়ে যাচ্ছিল। তারপর আমি ওই ছেলের সাথে যোগাযোগ করতাম। আমি আমার চাচিকে জিজ্ঞেস করছি, চাচি শাশুড়িকে, আচ্ছা চাচি আমি যদি আমার বাবুকে নিয়ে চলে যাই তাহলে কি আমার বাবুকে ওরা নিয়ে যাবে, মানে আমার বাবুর আব্বু নিয়ে আসবে? কখনোই না, আমার চাচি শাশুড়ি কখনোই না, তোমার বাবুকে নিয়ে যাইতে পারবে না, 7 বছর পর্যন্ত তোমার বাবু তোমার কাছে থাকবে, এই ব্যবস্থা আমি তোমাকে করে দিব। তো উনি আমাকে সাহস দিচ্ছে, সাপোর্টও করছে। তা আমি ফোন দিছি ওই ছেলের সাথে, ফোন দিয়ে বলতেছি তুমি যদি চাকরি টাকরি নিতে পারো আর প্রুফ দেখাইতে পারো যে তুমি চাকরি করতেছো, তাহলে আমি তোমার সাথে যাবো। আচ্ছা। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি আমার সময় দাও, আমি চাকরি নেব। তো 1 সপ্তাহের মধ্যে ও চাকরি নিল। চাকরি নিয়ে আমাকে কাগজপত্র ছবি টবি পাঠাইছে, ওই ম্যানেজারের সাথে কথা বলাইছে যে ও চাকরি নিছে। তখন আমি এটা শিওর হইলাম। শিওর হওয়ার পরে আমি বাসায় ছিলাম, আমার বাবুর জন্মদিন আসতেছে, 2 বছর হবে। তা আমার বাবুর আব্বুকে বললাম যে বাবুর তো জন্মদিন আসতেছে, তুমি কিন্তু কেক টেক আইনো, বড় করে না হোক একটা অনুষ্ঠান করব। তো বাবুর আব্বু বিকালের দিকে আসছে, 31শে জুলাই। তখন আসছে, আয়শা আমাকে মানে সবজি টবজি দিয়ে কেক টেক দিয়ে বলছে তুমি সব গুছায় রাখো, আমি আসতেছি। তো এই যে চলে গেছে, 12টা বাজে যায়া 2টা 1টা 1:30 বেজে গেছে, 2টাও পার হয়ে গেছে, আমার মেয়ে তো ঘুমাই গেছে। তো ও বাবুর আব্বু আর আসছে না। তো রাত্রে 2টার দিকে আসতে পরে আমি বলতেছি তুমি আজকেও এত দেরি করে আসলা, আজকে আমার মেয়ের জন্মদিন ছিল, অন্তত একসাথে কেকটা কাটতাম। পরে বলছে মেয়ের এখন উঠাও, মেয়ে তো ঘুমাই গেছে, এখন আর উঠবে কি, তোমার কেক তুমিই কাটো। তো ও নিজেই কেক কাটলো, কেক কাটা নিজেই খাইলো, খায় রেখে দিছে। পরে আমি বলতেছি তুমি তো আমার আগের মতো আর বিশ্বাসই করো না, আজকে এমন একটা দিন গেল, মানে ও আমার কাছে এতটাই অবিশ্বাস করতো ওই চলে যাওয়ার পরে যে আলমারির চাবিটাও আমার কাছে দিত না। তুমি আমার আলমারির চাবি দিচ্ছ না, আমি একটু সাজগোজ করবো তাও পারতেছি না। তখন বলে উঠলো তোর মতো, মানে খারাপ ভাষা একটা, যে তোর মতো এটার সাথে কি আমি কিছু দিব নাকি, তুই তো আমার সব কিছু নিয়ে পালাবি। তখন এরকম বলে আমি তোমার কিছু নিয়ে গেছিলাম, তখন বলছি আমি কি তোমার কিছু নিয়ে গেছিলাম? হ্যাঁ গেছিলাম, তোমার মেয়েকে নিয়ে গেছিলাম, আমি যা গয়নাগাটি ছিল সব তো ফেরত নিয়ে আসছি, আমি তো পরে আর কিছু করি নাই।
তো এরকম করাতে তুই করিস নি মানে আবার করবি না, যে এরকম কোনো গ্যারান্টি আছে? এ নিয়ে বলতেছে আচ্ছা আমি একটা চলে গেছি তাতে তুমি এরকম ইয়া করতেছো, আমি তো নিজের চোখে তোমার সম্পর্কে কত কিছু দেখছি, আমি তো তোমাকে একবারও বলি না। তুই বলবি কেন, আমি ছেলে মানুষ না? আচ্ছা আমি ছেলে মানুষ, আমি করবো, তোর সমস্যা কি? এরকম করে আমি তুই করবি মানে আমি কোন দিক দিয়ে নাই, আমার কি সমস্যা আমার আজকে বলবি, আমি অসুস্থ তাই চিকিৎসা কর ভালো হয়ে যাব। তো এরকম করতে গেলে আমার মারছে। মাইরা আমার বলতেছে তুই যদি কালকে আমাকে মুখ দেখাস তাহলে আমার মেয়ের কসম লাগে তোর। তা বললাম তুমি আমার এত বড় কথাটা বলতে পারলা? পরে বলতেছে হ্যাঁ পারছি, যা আমার চোখের সামনে থেকে। তা আমি ভাবছি হয়তো রাগে জেদে বলছে। তো ওর পাশের রুমে যাইও শুয়ে আছে, আমি মাঝরাত্রে গেছি ওর কাছে, যাই বলতেছে বাবু রাব্বু তুমি আমার এরকম কথা বলতে, তোরে না বলছি আমি তুই আমার মুখ দেখাবি না, মুখ দেখালে আমার মেয়ের মরা মুখ দেখবি, তুই আবার আমার সামনে আইসোস, তুই আমার মেয়ের ভালো চাস না। তা আমি আবার চলে আসছি এই পাশের রুমে। সকালে ঘুম থেকে উঠছি, উঠে সব কাজ টাজ গুছায় নাস্তা টাস্তা বানাইছি, বাবু রাব্বু নাস্তা না খেয়েই চলে গেছে। চলে যায়, আমি ফোন দিছি যে কি ব্যাপার তুমি নাস্তা খাইলা না? তো বলতেছে নাস্তা খাইলাম না, তোর মুখই আমি আর দেখবো না, নাস্তাই খাবো না, বাসায় যেন আইসা তোর আর না দেখি। তো তখন আমি তো আমার মাকে ফোন দিছি, মা দেখছো ও আমার এরকম করতেছে। করতেছি কি মানে একটা ওইভাবে গ্রাম্য ভাষায় বলছিল যে মাটি কামড়ে ওইখানে বসে থাক। আমি বলতেছি এটা কোন ধরনের কথা, তুমি তো অন্তত আমাকে সাপোর্ট করো যে তুই চলে আয় দেখি কি হয়েছে, তোমরা না বলছো যে নেক্সট টাইম কিছু হলে তোমরা দেখবা। তা আমার মা ওইখানে সাপোর্ট করে নাই। আমার ভাইকে ফোন দিছি, তোর বিয়েকে আমি দিছিলাম, মানে আমার ভাইয়েরা আমার বিয়েতে আসে নাই, রাজি ছিল না। তো তোর বিয়েকে আমি দিছিলাম, আমি কই না আপনারা দেন নাই, কিন্তু আপনারা আমার ভাই না, তো তোর বিয়ে তোর মা দিছে, তোর মা রে কোকা বুঝতে পাই নাই আমি ওইখানেও জায়গা। আমার চাচি শাশুড়ির কাছে গেছি, চাচি শাশুড়ির কাছে যাওয়ার পর আমার চাচি শাশুড়ি বলতেছে আরে অত কিছু চিন্তা করার দরকার নেই, তুই চলে যা। সাইম আজকেও ফোন দিছিল, তুই চলে যা। একটা লটারি পাবলিক মানে বিয়ে হয়, মানে ওই ছেলের সাথে বিয়ে হয়। তখন আমি যাই দেখি যে ওই ছেলে চাকরি করে। তো প্রথম তো ওই ছেলে চাকরি করে বিয়ে করছে, ওর বাসায়ই আসি আমি। আচ্ছা। তো ওইখানে আমার দামটা ছিল ততদিন যতদিন আমার গায়ে গয়নাগুলো ছিল। এই গয়নাগুলো তো আপনার স্বামীর দেয়া? হ্যাঁ তাই, মানে হ্যাঁ গলায় একটা সামান্য কিছু বাসায় যেগুলো পড়তাম আর কি। আমার বাবু রাব্বু আমাকে বিলাসিতা খুব দিয়েছে। আচ্ছা, তারপরে তো শুনলাম না আপনি চলে গেলেন, তারপর আপনার বাচ্চাকে নিয়ে চলে গেছেন? হ্যাঁ বাচ্চাকে নিয়েই চলে গেছিলাম। এরপরে আপনার হাজবেন্ডকে আর ফোন টোন দেয় নাই? না, আমাকে আর ফোন দেয় নাই। ফোন দিবে কোথায়, আমার তখন তো ফোন ছিল না। আচ্ছা, আমার চাচি শাশুড়ি ফোন দিয়ে যোগাযোগ করে আমি গেছিলাম। আচ্ছা, আমার চাচি শাশুড়ি আমাকে হেল্প করছে। ওকে। ইভেন আমি বলছিলাম যে এখানে মিস করছি, আমার বাবুর আমি বলছিলাম যে আমার বাবুকে নিয়ে যাবে নাকি, তো বলছে আমার চাচা শ্বশুর বলছে তুমি আমাকে 20,000 টাকা দাও, আমি তোমাকে এমন একটা কাগজ এনে দিব, ওই কাগজ যদি তোমার কাছে থাকে তাহলে তোমার বাবু রাব্বু তোমাকে বাবুকেও নিতে পারবে না, তোমাকেও কোনো ক্ষতি করতে পারবে না। তা আমি ওনার কথা বিশ্বাস করে ওনাকে 20,000 টাকা দিয়েছি। এই টাকাটা কোথা থেকে দিয়েছিলেন? ওই ছেলে পাঠাইছিল, বিকাশ করছিল আমাকে। ওকে। তো ওই ছেলে পাঠানোর পরে ওই করছি, ওই কাগজটা নিছি, কাগজে বলছে তুমি এখানে একটা সাইন করো, তাহলে তোমার বাবু রাব্বুর সাথে তোমার ডিভোর্স হয়ে যাবে। আচ্ছা। ওইখানে লেখা ছিল যে বাবুকে আমি দিব না, 7 বছর পর্যন্ত আমার কাছে থাকবে, তারপর আমি স্বেচ্ছায় দিয়ে দিব। কিন্তু আমি ওইখানে আর সাইন করি নাই। মানে আমার বিবেকে বাদ ছিল কিভাবে সাইন করব, এত বছর সংসার করলাম। তো চলে গেছিলাম, ওইখানে কাগজটা আমার ব্যাগে ছিল, আমি সাইন করি নাই। তো ওইখানে যাওয়ার পরে ওই লটারি পাবলিকের মাধ্যমে আমার একটা বিয়ে হয় ওই ছেলের সাথে। ওই ছেলের বাসায় আমার ততদিনই দাম ছিল যতদিন আমার গায়ে গয়না ছিল। আচ্ছা। আস্তে আস্তে গয়নাও শেষ হয়ে আসছে, আমার দামটাও কমে আসছে। আচ্ছা, কতদিন ছিলেন ওখানে? 3 মাস 19 দিন। আচ্ছা, কি হলো এর মধ্যে একটু শুনি। এর মধ্যে ওর মা আমার সাথে খারাপ বিহেভ করা শুরু করলো। আমার বাবু মাসে দুধ খাইতো 4 প্যাকেট, ওইখানে আমার বাবুকে হিসাব করে 2 প্যাকেট আনাই দেওয়া হয়। আমার বাবুকে ঠিক মতো ডিম খাইতে দেয় না, ভাত খাইতে দেয় না। মানে আমার বাবু যেগুলা খাইতে পারবো ওগুলোও খাইতে পারে না ওইখানে। আমার চেয়ে বেশি আমার বাবু ওইখানে কষ্ট পাচ্ছিল। ওই ছেলে মাঝে মাঝে রাগ হয়, আমি যে কাজ করতে মানা করব সেটাও করে। ইভেন মাঝে মাঝে যদি বলি যে করো না, সিগারেট টিকেট তুমি খাইবা না, এগুলা বললে ও আমার একদিন মারেও, অনেক মারে। মারার পর আমি বলছি যে তোর কাছে আমি থাকবো না। তা আমার শাশুড়িও বলছে, মানে ওই পরের যে ছেলের মা বলছে তুই চলে যা,
তুই এই ভালো না, এটা সেটা, ভালো হইলে কি ওই স্বামী ছাইরা এখানে চলে আসিস? আচ্ছা, এই কথাটা যখন বলছে তখন কি আপনার নিজেরও মনে হয় না যে কথাটা কি মিথ্যে বলছে, যে আমি আসলে যে চলে আসলাম? হ্যাঁ, আমি তখন ভাবছি যে আসলেই তো আমি যদি ভালো হইতাম তাহলে তো এই কাজটা করতাম না। আচ্ছা, কেন করছি আমি? আসলেই আমি খুব খারাপ। আচ্ছা, তখন এটা মনে হয়েছিল যে আমি কেন এটা করলাম। ওকে। তো 3 মাস 19 দিনের মাথায়, 19 দিন না, 3 মাস হয় নাই, তখন আমি হঠাৎ করে আমার শাশুড়ির ফোন পাই। ওইখানে যাওয়ার পর আমার কোনো ওই ছেলে ফোন ইউজ করতে দিত না যে আমি বাবুর আব্বুর সাথে যোগাযোগ করব। আচ্ছা, যেহেতু আমার সাথে এরকম টর্চার হচ্ছে আমি নিশ্চয়ই চলে আসতে পারি। হ্যাঁ। তো আমি আমার শাশুড়ির ফোন একবার পাই, খালি ঘরে পাই, আমি আমার বাবুর আব্বুকে ফোন দিই। আচ্ছা, ফোন দিয়ে অনেক কান্নাকাটি করি আচ্ছা, যে তোমার দেখো তুমি আজকে আমাকে অবহেলা করছো বিধায় আমি এখানে চলে আসছি। তো ও খুব কান্নাকাটি করতেছে আচ্ছা, যে আমার মেয়ের জন্য আমার ভালো লাগে না, আমি তোমাদের স্মৃতি এখনো রাইখা দিছি। পরে আমি বললাম তোমার কাছে কি আমার এখনো জায়গা আছে? এত কিছুর পরেও কি তুমি আমাকে জায়গা দিবা? তখন ও বলছে হ্যাঁ আমি তোমাকে জায়গা দিব, তুমি তো আমার বাচ্চার মা। আচ্ছা, তা আমি আবার ওকে বিশ্বাস করি। একবারও আমার মাথায় আসে নাই যে আমি ওইখানে গেলে আমার বাবুটাকে ও রেখে দিবে। আচ্ছা, তখন আমি ওইখানে ওই ছেলের বাসায় থাকি। ওই ছেলের বাসায় থাকি, কেন ফোন তো পাচ্ছি না, কিভাবে যোগাযোগ করব? আর আমার কাছে তেমন টাকাও নাই যে আমি ভাড়া দিয়ে আসবো। তো আমি আমার শাশুড়িকে বলি, মানে ওই ছেলের মাকে ক্লিয়ারলি বলি যে মা আপনাদের তো আমাকে রাখতে সমস্যা হচ্ছে, তা আমি চলে যাব, আপনাদের মুক্তি করে দিব। ওই ছেলের মাও রাজি হয়ে গেছে, হ্যাঁ চলে যাও তুমি, আমি তোমাকে হেল্প করব। তা আমি ওই ছেলের মার ফোন দিয়ে আমার বাবুর আব্বুর সাথে যোগাযোগ করে চলে আসি আমার বাবুর আব্বুর কথায় চলে আসি। চলে আসার পরে বাবুর আব্বু আমাকে বলছে যে কোনো মানে আমাকে আর কোনো কষ্ট দিবে না, ও আমাকে আবার অ্যাকসেপ্ট করবে, এই আশায় আবার চলে আসছি। চলে আসার পরে আমি আমার বাবুর আব্বু মহাখালী থেকে আমাকে রিসিভ করার পরে আমি বলছি যে তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার উচিত ছিল যে আমি একটা মেয়ে মানুষ, আমি একজন মা, আমার উচিত ছিল সব কিছু সহ্য করে থাকার। তো ও বলতেছে ঠিক আছে আমি কোনো মাইন্ড করি না, আমি আমার মেয়ের জন্য সব মেনে নিব। আচ্ছা। তো আমাকে বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসার পরে ওর মা বলতেছে, স্বাভাবিক এটা যে কোনো মা বলবে যে এই মেয়েকে আর বাসায় উঠতে দিব না। তখন আমার মার সাথেও আমার কোনো যোগাযোগ নেই। আচ্ছা, তাই বলতে কি মানে আপনার মা কি আপনার সাথে আর কথা বলছে না এরকম কিছু? আপনি যোগাযোগ করার ট্রাই করেছিলেন? না, আমি কোনো যোগাযোগ করার ট্রাই করিনি, কারণ তো তখন তো আমার ফোনই ছিল না। আচ্ছা। তো বাসায় যখন নিয়ে আসে আমার শাশুড়ি বলতেছিল যে তোমাকে আর বাসায় আনা যাবে না। তা আমি বলতেছি মা দেখেন, আমি বলছি তখন যে আপনাদের যদি এত সমস্যা হয় তাহলে আমি আবার চলে যাব, আমার মার কাছে আমি চলে যাব। বাবুর আব্বু নিয়ে আসছে, যেই না আমি রুমের ভিতরে ঢুকছি তখন ওর পুরা মানে যা বলছিল ওর বিহেভি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তোকে পুলিশে দিয়ে দিব, তুই আমার মেয়েকে চুরি করে নিয়ে পালাইছিস, এখন আমার মেয়েকে রাইখা তোরে তাড়াই দিব, পুরা নকশা চেঞ্জ। আচ্ছা, আমি তো অনেক কান্নাকাটি করতেছি যে তুমি যদি আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাও মরে যাবো। আচ্ছা। তো ওই দিন কাটার পরে ও বলতেছে, আমি বলতেছি দেখো তুমি আমাকে, আমি যা করছি ভুল করছি। এর মধ্যে 3 মাস 19 দিন আপনি আরেকজনের সাথে সংসার করেছেন? ওকে। তো আমি বলছি আমি ভুল করছি, তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে নিও না। আচ্ছা। ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে দূরে নিব না, তুমি ভালো করে থাকো। তো 4 দিন ছিলাম আমি ওইখানে। 4 দিন থাকার পরে শুক্রবার দিন ও আমার মাকে আর আমার ভাইকে ফোন দিছে। আচ্ছা। যে ও আমার মনে হয় ও আমাকে ডিভোর্স দিয়ে দিছে, আর ও তো অন্যজনের সংসার করে আসছে, তা আমরা আবার বিয়ে করব। আচ্ছা। আমার মেয়ের জন্য আমি সব মেনে নিব। ওকে। তো আমি ওকে আবার বিয়ে করব, এজন্য আপনারা আসেন। আচ্ছা। তখন অলরেডি বৃহস্পতিবার রাত্রে আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে। কে নিছে? আমার বাবুর আব্বু আমার কোলে দিচ্ছিল না। আচ্ছা। তো আমি যে আমার মাকে বলবো যে মা তুমি আইসো না, আসলে আমাকে দিয়ে দিবে তোমাদের কাছে, সেইটা বলারও সুযোগ পাইনি আমি। আচ্ছা। তো শুক্রবার আসলো, ওইখানে আমি যে করছিলাম যে লটারি পাবলিক, ওইটার পেপারটা আবার আমার ব্যাগে ছিল। আচ্ছা। পেপারটা ব্যাগে ছিল, ওইটা আবার
ওই ওই আমার বাবুর আব্বু জোর টোর করে আর কি ব্যাগটা খুঁজে নিয়ে নিছিল ওই ব্যাপারটা, ওটা প্রুফ যে আমি অন্য ছেলের সাথে সংসার করছি। তো ওই দিন শুক্রবার সকালে আমারে বলছে যে আমার যে ছোট ননাস ওই বাসায় যাওয়ার জন্য আমার মা, আমার ভাই আর আমার উকিল বাবা ওরা সবাই আসতেছে। আচ্ছা। তো আমাকে ওইখানে নিয়ে যাওয়া হয়েছে। তখন আমার বাবা আমার কুলে ছিল, আমাকে কুলে দেওয়া হয়েছে। আচ্ছা। আমার শাশুড়ি বলতেছিল যে আপনার বাচ্চার বয়স কত? 2 বছর। 2 বছর, এটা বলছেন কত সালের কথা? 2 বছর 3 মাস 17। 2017-এর কথা। আচ্ছা, তারপর? আমার শাশুড়ি বলতেছে, আরে তুই চিন্তা করিস না, এই ছোট বাচ্চাকে কে রাখবে, আমরা তোকে তোর মেয়ের কাছে তোর মেয়ের দিয়ে দিব। আচ্ছা। তুই কোনো চিন্তা করিস না, তুই ভয় পাইস না। আমার ননাস বলতেছে যে এই ছোট বাচ্চা কি মার কাছ থেকে আলাদা করবো, 7 বছর পর্যন্ত তোর কাছে থাকবে, তুই চিন্তা করিস না, তুই কি কি করছিস তোর সব আমাদের কাছে স্বীকার কর। তা আমি তো বাচ্চা পাওয়ার লোভে বলছি যে হ্যাঁ আমি ওই ছেলের সাথে চলে গেছিলাম, ওই ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। আচ্ছা। এই বিয়ে কথাটা উচ্চারণ করছি, এটা ওরা শুনছে। তো আমাকে ওই বাসায় নিয়ে গেছে, আমার ছোট নানাসের বাসায় নিয়ে যাওয়ার পরে সবাই বিচার করলো যে আমি অন্য ছেলের সাথে চলে গেছি, এই জন্য আমি আর আমার মেয়েকে পাবো না। আচ্ছা। তখন আমার মনে হইতেছিল যে পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস আমি হারিয়ে ফেলছি। আচ্ছা। আমার কুল থেকে তখন আমার মেয়েকে নিয়ে নেওয়া হয়েছিল। তখন আমি বুঝতে পারতেছিলাম যে আমি কত বড় একটা ভুল করছি, কেন আমি এটা করছিলাম। আমি আমার বাবুর আব্বুর কাছে যাই পায়ে ধরছি যে বাবুর আব্বু আমার একটা শেষ সুযোগ দাও, তুমি আমার বউ হিসেবে না কাজের মেয়ে হিসেবে রাখো, আমি কাজের মেয়ে হিসেবে শুধু মেয়েটার কাছে থাকবো। কিন্তু আমার কথাও শোনে নাই। আমার মা যায় ওর পায়ে ধরছে যে আপাতত তুমি 7 বছরের জন্য দাও, বাচ্চা তো অনেক ছোট, 2 বছর চলে গেছে, 5 বছরের জন্য দাও। কিন্তু আমার মার কপালে ও লাথি মারছে। আচ্ছা। ওইখানে আমার সাপোর্ট কেউ করে নাই, কারণ আমার একটাই ভুল ছিল, আমি চলে গেছি। আচ্ছা। আপনি কি সেখানে বলেছেন যে এই ভদ্রলোক এরকম এক এক দিন এক এক নারীর সাথে থাকতো? এটা আমি বলছি, কিন্তু ওদের একটাই জবাব ছিল যে ও ছেলে মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমি মেয়ে মানুষ, ও 10টা করতে পারবে, আমি একটাও পারবো না। আচ্ছা। তো সেই দিন আমি আমার মেয়েকে হারাইছি। আমার মেয়েকে নিয়ে গেছে, মেয়েকে নিয়ে যাওয়ার পরে আমাকে আমার মা আর আমার ভাই বাসায় নিয়ে আসছে। আচ্ছা। বাসায় নিয়ে আসার পরে আমি নিজের দায়িত্ব নেওয়ার জন্য আমি নানান জব করছি। আমি গার্মেন্টসে পর্যন্ত ঢুকছিলাম। গার্মেন্টসে ঢোকার পর কিছুদিন আগে শুনছি যে আমার বাবুর আব্বু আবার বিয়ে করছে। আচ্ছা। নাদিয়া নামের একটা মেয়েকে বিয়ে করছে। আচ্ছা। এখন আমার মেয়ে ওইখানেই থাকে ওদের কাছে। গত 3 মাস আগে আমি গেছিলাম আমার মেয়েকে দেখতে। ওরা আমাকে প্রচন্ড মারধর করছে। কে মারছে আপনাকে? আমার বাবুর আব্বুর বড় বোন। আচ্ছা। আমার বাবুর আব্বুর যে এখন ওয়াইফ, ও। উনি কেন মারছে? মানে উনি আপনার বাচ্চাকে আপনি দেখতে আসছে, উনি কেন মারছে? আমি বাবুর আব্বুর কাছে ফোন দিতাম, ফোন দিয়ে আমার মেয়ের কথা জিজ্ঞেস করতাম। এটা তো আমার রাইট আছে। আচ্ছা। আমার মেয়ের কথা আমি জিজ্ঞেস করতাম। এটা ওর ওয়াইফ চায় না যে আমি ওকে ফোন দেই। আর আমি প্রুফ দেখাইছিলাম যে বাবুর আব্বু আমাকে ফোন দেয়। আচ্ছা। তো এই জন্য আমার ফোন টোন ভেঙে ফেলছে। আমি যেন বাবুর ছবিও না দেখতে পারি, এই জন্য আমার মোবাইল টোবাইল সব নিয়ে গেছে। আচ্ছা। মেমোরি টেমোরি সব নিয়ে গেছে। আচ্ছা। আইনগতভাবে উনি এটা করতে পারেন কিনা সেটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তারপর পরে আজ পর্যন্ত মানে ওই লাস্ট আমি আমার বাবুকে দেখছিলাম। আচ্ছা। এরপরে আর কোনো যোগাযোগও করতে পারি নাই, আর আমি আমার মেয়েকে দেখতেও পারি নাই। আচ্ছা। আপনি যার কথা বলছেন, যার সাথে আপনার বিয়ে হয়েছিল, তার নাম কি? সাইম। আর যেই ভদ্রলোক আপনার বাচ্চার বাবা, তার নাম? এনামুল। এনামুল। লক্ষ লক্ষ শ্রোতারা শুনছেন তাদের ইনস্ট্যান্ট লাইভ। আমরা দেখতে চাই এই মানুষটা তার জায়গা থেকে তো নিশ্চয়ই তারও কিছু বলবার আছে। হ্যালো হ্যালো হ্যালো। জি, এনামুল বলছেন? হ্যাঁ বলেন। আপনি কি শুনেছেন আজকে আপনার ওয়াইফ এখানে এসেছে এবং তিনি কথা বলছিলেন? সেই নিয়ে আমার ওয়াইফ ডাউনি, বুঝছেন? আপনার ওয়াইফ ছিল? ছিল, কিন্তু ও আমাকে রাখা আমার বেবি
রেখে সুন্দর ছেলের সাথে বিয়ে করে ওইখানে চলে গেছে, ঠিক আছে, ওই ছেলের বউ। আচ্ছা, সেটা সবই তিনি বলেছেন আজকে। সায়ান নামের কোনো একটা ছেলেকে বোধহয় ফরিদপুরে তিনি বিয়ে করেছিলেন, তার রাজবাড়ী ফরিদপুর, রাইট, তিনি ওখানে চলে গিয়েছিলেন এবং তার সন্তানকেও বোধহয় নিয়ে গেছেন। আচ্ছা, এখন যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে যে আপনি তো একজন পুরুষ, তো আপনি এরকম বিভিন্ন ঘটনা কি ঘটাতে পারেন? যেটা উনি বলেছেন যে আপনি তো বিয়ের সময় থেকে ওনার সাথে সংসার জীবনের 4 থেকে 4 জন মেয়ের কথা বলেছেন এবং 4 জনের সাথে আপনি টাইম স্পেন্ড করেছেন, সেটা কি আপনি করতে পারেন? না না, আমি এরকম কোনো কিছু করিনি, বাট ও এরকম কিছু করছে। না, উনি তো এটা বলেছেন, উনি আজকে এখানে সব স্বীকার করেছেন, উনি না কিছুই বলেননি, উনি সব কিছুই বলেছেন যে উনি আপনাকে উনার মা পছন্দ করে বিয়ে দিয়েছিল এবং আপনার মা তাকে পছন্দ করতেন না এবং আপনি এক সময় বিভিন্ন। আরে শুনেন। জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। শুনেন, আমার সাথে কথা বলেন, ওনার সাথে না। আপনি কি করে কথা বলেন? সংসার তো উনি করেছেন এর সাথে। উনি সংসার করলে উনি সংসার লাইফে কি করছে না করছে সবকিছু অ্যাড্রেস আমার কাছে বলছে, ঠিক আছে? আপনি কেন কথা এবং কি বলবেন? আমার কাছে প্রমাণও আছে। না না, উনি প্রমাণ তো উনি আজকে এখানে সব বলে গেছেন, মানে প্রমাণ আলাদা উনি করতে শুনেন, হবে কেন? উনি ওই কি তখন চিন্তা করলো না যে আমার একটা বেবি আছে, আমার এরকম করা উচিত না, আমার স্বামী যতই খারাপ হোক আমার এখন একটা বেবি হয়ে গেছে, আমি এখন মা হয়ে গেছি, আমার সেভাবে থাকতে হবে, চলতে হবে। জি, আমি আপনাকে বলছি যে শুনেন, যখন একটা মেয়ে বিয়ে করে তখন তার স্বামীর বাড়িতে আসে, তার স্বামীর বাড়িতে আসার পরে তার কর্তব্য কি, তার শ্বশুর শাশুড়ি এবং কি ছেলের বোন আছে, ভাই আছে, তাদেরকে মানে যত্ন করা এবং কি তাদের প্রতি খেয়াল রাখা, এটাই তো একটা মেয়ের কর্তব্য। আচ্ছা, আপনার পরিচয়টা কিন্তু আমরা জানি না, এখন আপনি কথা বলতে শুরু করেছেন। আমি যে কথা বলতে শুরু করছি আপনার কিন্তু আমি এই ফার্স্ট পরিচয়টা দিচ্ছি, ঠিক আছে? আর পরিচয়টা জানবেনই বা কি করে? এত রাত অবধি একটা ছেলের পাশে একটা মেয়ে থাকে, সে কি হতে পারে? না, আপনি তার পাশে বোনও হতে পারেন, তার স্ত্রীও হতে পারেন, আপনি নিশ্চয়ই। আমি ওনার ওয়াইফ। আপনি ওনার ওয়াইফ, বর্তমান যিনি ওয়াইফ আছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটা ছেলে হাজারো বিয়ে করতে পারে, একটা ছেলে হাজারো মেয়ের সাথে রিলেশন থাকতে পারে, তাই একটা মেয়ে যে হাজারো ছেলের সাথে রিলেশন থাকতে পারে? আপনি একজন নারী হয়ে কথাটা বলছেন, মানে আপনার কাছে মনে হয় একটা পুরুষ হাজারো মেয়ের সাথে থাকতে পারে, এটা স্বাভাবিক? একটা পুরুষে বিয়ের আগে যাই কিছু করুক, ঠিক আছে, এনাফ, কিন্তু বিয়ের পরে সে যদি তার ওয়াইফকে নিয়ে সে ভালোভাবে সংসার করতে চায়, ভালোভাবে থাকতে চায়, সেটা কি তার অপরাধ? নাদিয়া, আমার মনে হয় আপনি আমার কথা বুঝতে পারছেন না। আমি বলেছি আপনি আপনার সম্পূর্ণ কথা বুঝতে পারতেছি। এটা কি স্বাভাবিক কথা বলছেন? আপনি একটা পুরুষ হয়ে উনি সব করতে পারবেন? বিয়ে বসলো, উনার যখন একটা বেবি হলো, উনি ওই বেবিটাকে রাইখা, তার বুকে রাইখা বেবিটাকে কেন অন্য একটা ছেলের কাছে চলে যাবে? সে মাস্টার বাড়ি থেকে কেন সে ফরিদপুর চলে যাবে? এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা দেন। যে উনি একটু আগে এটাই স্বীকার করেছেন যে উনি ভুল করেছেন এবং উনি এটা অপরাধ করেছেন, উনি কিন্তু লুকায় নাই, উনি কিন্তু সব বলেছেন। করে থাকে ওই ছেলের ঘর থেকে উনি কেন আইসা পড়লো আবার বলেন? কারণ হচ্ছে ওই ছেলের ওখানে গিয়ে উনার যেটা উনি আজকে আমাদের এখানে যেটা স্বীকার করে গেছেন সেটা হচ্ছে যে উনার ওই ছেলেটা অ্যাকচুয়ালি ওই যে উনি যে অর্নামেন্টসগুলো নিয়ে গিয়েছিলেন এখান থেকে আপনার বর্তমান যে স্বামী তাকে যে অর্নামেন্টসগুলো দিয়েছিল এইগুলোকে শুধুমাত্র ব্যবহার করার জন্য ওই ছেলেটা উনাকে আসলে নিয়ে গেছে এবং যখন ওগুলো ব্যবহার শেষ হয়ে গেছে, জি নিয়ে গেল এর জন্য সে তো ভালো করে ওই ছেলের বিষয়ে যাচাই করবে, তারপরে একটা ছেলের কাছে যাবে। জি নাদিয়া, আপনি এটা বুঝতে পারছেন, উনি এটা বুঝতে পারেন নাই, জানে না, তারপরেও সে ওই ছেলের কাছে চলে গেছে, এনামুলের সমস্ত টাকা পয়সা যা কিছু আছে সবকিছু নিয়ে গেছে, ঠিক আছে? একবার যায় নাই, সে দুইবার চলে গেছে। সে ভুল কি মানুষে বারবার ভুল করে? না 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 না, আপনি ঠিক বলেছেন, আসলে উনি ভুলগুলো মানুষ বারবার করে না এবং আচ্ছা, এখন যে উনি এইসব করে কি উনার বেবিকে কাছে পাবে? আচ্ছা, আমাদেরও সেটাই আপনার কাছে প্রশ্ন, মানে উনার বেবিটাকে কি আপনারা উনার কাছে দিচ্ছেন না কি কারণে? মানে উনি তো মা, উনার কাছে কেন দিচ্ছি না? উনার তো বর্তমান কোনো জায়গা, কোনো স্থান, কোনো ঠিকানা, কোনো কিছু নাই। উনার মা সাধারণত মানুষের রুমে কাজ করে, বাসায় কাজ করে, খাবার দাবার খায়। এনামুলের মেয়ে যেসব পোশাক, যেসব খাবার, যেসব ভাবে চলাফেরা করে, সে কোনো কিছু দিতে পারবে না। আচ্ছা, ওকে, মানে আপনি মনে করছেন যে এখন আপনি যে সে এনামুল পৃথিবীর সবথেকে বেশি ভালোবাসে ওনার বেবিকে এনামুল দিবে না, ঠিক আছে? সে কিন্তু একবার ভুল করে নাই, সে দুইবার ভুল করছে, ঠিক আছে? আচ্ছা, মানে আপনি তো এই শুনেন, আমি কথাটা বলি, যে যখন ওই ছেলের কাছে গেছে, তারপর যখন এইখানে আসছে, তাকে আনা হয়েছে, তখনও ওনার শাশুড়ি বলছে, কিয়া শোনো, তুমি যাই কিছু করছো, ভুল করছো, আমরা এটা ক্ষমা করে নিচ্ছি, ঠিক আছে? তুমি আসো, আবার এনামুলের ঘরেই তুমি থাকো। সে বলছে না, আমি ওইখানে চলে যাবো, ওই ছেলের কাছে আমার বিয়ে হয়েছে, আমি এখানে থাকবো না। আচ্ছা, আমি বুঝতে পারছি। এনামুলের দোষ, এনামুলের ফ্যামিলির কোনো ভুল আছে? না 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 আপু, আমার মনে হয় আপনি বুঝতে পারছেন না যে আমরা কিন্তু আপনাদের দোষ আছে, ভুল আছে, এগুলো নিয়ে কেউ এখানে কথা বলছে না। এখানে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে এই ভদ্রমহিলা আজকে কিন্তু এখানে এসে সব স্বীকার করেছেন যে উনি ভুল করেছেন জীবনে। আচ্ছা, উনি যদি স্বয়ং আল্লাহর কাছে
স্বীকার করে, জি। আমার মনে হয় না উনাকে আল্লাহ ক্ষমা করবে, কারণ সে অনেক খারাপ কাজ করছে। আচ্ছা, সে কিছুদিন আগে ওই ছেলের কাছ থেকে আয়সা পড়ার পরে ওই ছেলের কাছে গেছে এবং কি হোটেলে রাত কাটায় পর্যন্ত আছে। এটা কি এনামুলে বলে দিছিল করো? না 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 তার বেবিকে সে কাছে পাবে না না, এগুলো সমস্ত কিছু উনি অন্যায় করেছেন। আমরা শুধু আপনার কাছে যেটা বলতে চাচ্ছি, আমরা আসলে মূলত আমরা একটু মানে খুব ভালো হতো যদি এনামুল ভাইয়ের সাথে কথা বলতে পারতাম। হ্যাঁ এনামুল ভাই, না না না, আমার কথা ওনার মনে অতটুকুই আঘাত পাইছে, সে অতটুকুই মানে হইছে যে উনি কথা বলার মতো ওনার কোনো মুখ নাই। না আমি বুঝতে পারছি, কিন্তু উনি তো একজন বাবা, আমি ওই বাবার সাথে একটু কথা বলবো, আমাকে 1 মিনিট কথা বলতে দেন। শুনেন, পৃথিবীর সমস্ত বাবা মাই তাদের সন্তান কাছে থাকে, উনি ওনার সন্তানের বাবা, উনি তাদের ওনার বেবিটা ওনার কাছে থাকে। আমরাও কিন্তু সেটাই চাইছি, আমি একটু কথা বলি। শুনেন, কিছুদিন আগেও কিন্তু কি আমার সাথে ইমুতে কথা বলছে, কথা বলার পরে আমি বলছি কি তোমার কি মেয়ের কথা মনে পড়ে না? সে বলে যে হ্যাঁ মনে পড়ে, কিন্তু নিজেরই স্ট্রং করে ফেলছে। যদি নিজেরই স্ট্রং করে ফেলে তাহলে এখন কেন এসব বিস্তারিত বলতেছে আপনাদের কাছে? আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে আপনি আপনার জায়গা থেকে ক্ষোভের কথাটা বলছেন, এটা খুব স্বাভাবিক, এবং আপনি একজন নারী হয়ে নিশ্চয়ই আপনি অবস্থাটা আমি ঠিক আছে। সে যদি একটা বেবির মাই হতো, তার বেবির জন্য যদি কষ্ট হতো, সে এনামুলে বলতে পারতো এনামুল আমার বেবির জন্য কষ্ট হয়, আমার বেবিটাকে দাও, আমার বেবিটাকে আমি রাখি। সে হাজার হাজার ছেলের সাথে জড়ায় দইয়া ছবি তুলে এবং কি দাঁড়ায় ছবি তুলে ঘুরতে যায় এইখানে সেইখানে, সেইগুলো যে আমি পাই এনামুলে দেখা, এনামুল কতটুকু কষ্ট পাই। আচ্ছা আমরা বুঝতে পারছি, আমি একটু এনামুলের সাথে কথা বলি ভাই, আমাকে একটু 2 মিনিট কথা বলতে দেন। আমরা হ্যাঁ এনামুল ভাই, আমার মনে হয় যেটা হচ্ছে যে আসলে যিনি কথা বলছেন তিনি আপনার স্ত্রী, এবং তিনি তার জায়গা থেকে আপনাকে ভালোভাবে সাপোর্ট করছেন, ব্যাপারটা খুবই ভালো যে আপনার বর্তমান স্ত্রী আপনার পাশে আছেন। আরে শুনেন, একটা কথা বলো ভাইয়া। হ্যালো, জি জি বলেন। মনে করেন আরো অনেকদিন আগে সে একবার রাজবাড়ির ফরিদপুর চলে গেছিল, 3 দিন ওখানে থাকার পর আমি রাজবাড়ির ফরিদপুর তার মা তার ভাই সব নিয়ে আসছে আমাদের, বলছে সে সমস্ত কিছু বলছে। আমাদের বাসায় 3 মাস থাইকা আবার ফাট করে আমার মেয়ে 3 মাস 13 দিন গিয়ে ওখানে আবার সংসার করছে সে। এগুলো 3 দিন থাকার পর 2বার গেছে ফরিদপুরে, 2বার চলে গেছিল সে। আমি কি আবার না আমি আমার মেয়েকে আমি হারাবো? না না না, আমি আপনার অবস্থা বুঝতে পারছি, আপনি একজন বাবা হয়ে তো আসলে এই ধরনের। আর শুনেন, ওর মনে করেন যে আপনি যদি আপনারা যদি মানে ফেসবুক আইডি দেন, আর মনে করেন 10-12 ছেলে সাথে কোলাকুলি চুমাচুমি হবে। না না, আই গট দ্য পয়েন্ট। আমি আপনার সব প্রমাণ আমার হাতে আছে। আচ্ছা এখন আমাকে শুনেন, আমাকে ডিপোজিট ওই ছেলের কাছে বিয়ে বসছে, ওই ডিপোজিটের কাগজটা আমার কাছে আছে, বাট ওই ছেলের কাছে বিয়ে বসছে, ওই কাগজটা সব আছে এবিটি সব। আচ্ছা আমাকে শুধু এইটুকু বলেন তো, আপনার যে বাচ্চাটা আছে, হ্যাঁ ওকে, ওর তো মানে ওর তো কোনো দোষ আছে কি? মানে এই বাচ্চাটা তো, ওর তো একটা মা আছে পৃথিবীতে, ওর মার কথা মনেই করে। শুনেন জি, ওই আমার মেয়ে, শুনেন আমার মেয়ে 2 বছর বয়স থাকে, 2 বছর 3 মাস বয়স থেকে আমার কাছে থাকে, আর এখনো পর্যন্ত ওর আম্মুর নাম মিলে না। ডাইরেক্ট বলে কে খানকি, কে পচা, কে বাড়া, এবং কে অন্য বাবা দেখো কে পচা, ডাইরেক্ট। ঠিক আছে, ও মা তাদের কলঙ্ক। আচ্ছা আচ্ছা, আর সে যে আমার মেয়েকে রাখবে, আমার মেয়ে যেসব খাবার, যেসব পোশাক, জুতোটা খাও 1 মাস কামাইতে করতে পারে। হ্যাঁ আচ্ছা, এই কথাগুলো আপনি তো বলছেন, কিন্তু এটা তো একটা মা, মানে তার সম্পর্কে বলছেন আপনি, তাই? ও মা তাদের কলঙ্ক, তাদের কলঙ্ক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নারী জাতি মা। কিন্তু আপনার মা কেন তাকে, তাহলে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার মা কেন তাকে পছন্দ করতো না? আপনার মা কেন বলতো যে? শুনেন, আমার ফ্যামিলিটাকে আমাকে পছন্দ, ওর সবাই পছন্দ করতো, কিন্তু ও মনে করেন মানে একা একা থাকতো, বাট দরজা মধ্যে লক করে ওই ছেলের সাথে কথা বলতে ফোনে, বুঝছেন? সবসময় কোনটাই কথা বলতো, কিন্তু মোবাইল 2টা ফোন চালাইতো, বুঝছেন? 2টা ফোন চালাইতো। শুনেন, আমি আমার তো একা, আচ্ছা ঠিক আছে, আমার মা, আমার বাবা আর আমি, আমার একটা মতো সন্তান, 2টা বোন বিয়ে দিয়ে ফেলছি, কিন্তু ও আমার মাকে সে দেখতো না। আলাদা কেন না খাইতে হইতো বলেন? আমার 2টা সংসার কেন ফালতে হইতো? আমি একমাত্র ছেলে, আমার মা আর বাবা রান্না করে খাইতো, ও রান্না করে আমরা খাইতাম, কেন খাইতাম বলেন? আচ্ছা বুঝতে পারছি আমি সিচুয়েশনটা অত্যন্ত। আর শুনেন, আপনার যেসব পিক ওই নারীর যেসব পিক, যেসব ছেলের সাথে ছবি তোলা, বুঝছেন, 10-12টা ছেলের ছবি আমার ফোনে আছে, সব খবর আমি রেখে দিই। আচ্ছা আমি শুধু আপনাকে একটা কথা বলি ভাই, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট সেই সন্তানটার সাথে তার মার তো দেখা হতে পারে, কার কথা হতে পারে, মানে এটা কি অপরাধ? একদিকে আর আমার মেয়ে একদিকে, ঠিক আছে, আমার মেয়ে যদি বড় হয়ে বলে বাবা আমি থাকবো না, আম্মুর কাছে চলে যাবো, ঠিক আছে তুমি যাইতে পারো, যাবা, সমস্যা নাই, ঠিক আছে, আমি 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 যাইতে পারবো, ঠিক আছে। আর এখন আমার মেয়ের শব্দ সে তা মুখে আনতে পারবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে আমরা আপনার সাথে কথা বলে আরো অনেকগুলো বিষয় ক্লিয়ার হলাম, বাট আমি আপনাকে শুধু এতটুকু বলবো যে সন্তানটা যেমন আপনার, সন্তানটা কিন্তু তারও, তাই না? মানে সে ওর থাকছে, ওর থাকতে চিন্তা ভাবনা করতে,
আমি যে ওর ছেলেটা আমার ওই মেয়েটা আমি নিয়ে যেতেছি, মেয়েটা তো ওর, ঠিক আছে, আমি কেন নিয়ে যাবো? কিন্তু আপনাকে তো অনেক লোক কথা বলতেছে ভাই, আপনিও তো অনেক কিছু করেছেন জীবনে। আমার মেয়ে হচ্ছে হীরার টুকরা মেয়ে, বুঝছেন? সেটা ভালো কথা, আলহামদুলিল্লাহ। খুব আমরাও চাই এটা বড় হোক। আর শুনেন, আর আমি মেয়ের জন্য আমি পৃথিবী এক করতে পারবো, গোটা পৃথিবী একদিকে আর আমার মেয়ে একদিকে। আমরা কিন্তু এনামুল ভাই সেটাই চাই, আপনি পৃথিবীতে সমস্ত কিছু আপনার মেয়ের জন্য করেন, কিন্তু আপনি যে কাজগুলো করেছেন সেটা কি ভালো করেছেন? আমি কোনো কাজ, এমন কোনো কাজ করিনি, শুনেন, এমন কোনো প্রমাণ আমার নেই। আমি শুনেন, আপনি বলেন তো আমি ওর একটা ফুলের টাচ পর্যন্ত করছি কিনা জিজ্ঞাসা করেন যে তোমাকে কি এনামুল না, উনি বলেছে যে আপনি অন্যান্য মেয়েদের সাথেও আপনার সম্পর্ক ছিল অনেক, যেটা এই আপনার ওর আপনার আমি এনামুল, ঠিক আছে, এইটাই আমার কোন মেয়েদের সাথে কোন ছবি আছে আর দৌড়াদৌড়ি করে আমার সব আছে। ঠিক আছে, আমি খারাপ ছিলাম, আমার ঘরে থেকে ভালো বানাইতো, আমার বেবি ছিল। আচ্ছা ঠিক আছে এনামুল ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে ব্যাপারটা এখন গালাগালি পর্যায়ে চলে যাচ্ছে, যেটা আসলে রেডিওর কাজ নয়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা নিতে পারবো না, আমি দুঃখিত। এবং আমার অনুষ্ঠানে আসলে এই বিষয়গুলো আমি কখনোই নিতে পারি না। যেটা হচ্ছে বন্ধু জান্নাত, আপনি শুনলেন এতক্ষণ আপনার হাজব্যান্ডের কথা এবং তার বর্তমান স্ত্রীর কথা। তার স্ত্রী যে কথাগুলো বলছেন, তিনিও একজন নারী এবং তিনি তার নারীর জায়গা থেকে তার কথাগুলো তিনি বলছেন, খুব স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আপনার হাজব্যান্ড আপনার সম্পর্কে যে ধারণা এবং আপনার সম্পর্কে যে এত বাজে ধরনের ধারণাগুলো তৈরি হয়েছে, কেন? ও যে ছবিগুলোর কথা বলছেন, এখন ভাইয়া আমি আপনার সাথে দেখা করছি, আপনার সাথে আমার একটা সেলফি হতেই পারে, কিন্তু আপনার যে মনস্তাত্ত্বিক অবস্থা, আপনার কিভাবে সেলফি হবে? আপনার তো মেয়ে একদিকে, হাজবেন্ড একদিকে, আপনার তো সেলফি তুলতে ইচ্ছাই করবে না, আপনার তো ভেতর থেকে। কারণ আমি তো আপনার জায়গা হলে আপনি তো এখন স্থির হয়ে কথা বলতে পারছেন, মানে এখানে স্থির হয়ে কথা বলা কি সম্ভব? মানে আপনার কি মনে হয়েছে কখনো যে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার সংসার সব কিছুই তো ভেঙে গেছে এবং এটা তো সমস্ত কিছু আপনার ভুলে? ও কিন্তু ছবিগুলোর যে কথা বলছে, এগুলো আমার কলেজ লাইফের ছবি আছে, আমার যে নেক্সট যে হাজবেন্ড ছিল ওর সাথে যে ছবি আছে এগুলার কথা বলছে। আচ্ছা, কিন্তু 10-12 জনের সাথে কথা বলছে কিন্তু? না 10-12 জনের সাথে কথা বলে নাই। আমি আপনাকে না, উনি বলছিলেন যে আপনার 10-12 জন। হ্যাঁ 10-12 জনের কথা ও বলছে, কিন্তু সবার কথা যে সত্যি হবে তা না, হয়তো আমার কথা মিথ্যা বা ওর কথা সত্যি। আচ্ছা, আমি আপনাকে বলছিলাম যে ভাইয়া যে আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিয়েছিলাম। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ওইখানে আমি গার্মেন্টসের ফ্যাক্টরিতে চাকরি করে মানে পারতেছিলাম না আমি। তো ওইখানে একটা ঈদের ছুটিতে একটা ওকেশন ছিল, মানে একটা অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে যে আমি আমাদের কলিগদের সাথে ছবি আছে। আচ্ছা, তো ওই ছবিগুলাই ও পাইছে। ওকে। তো ওইখানে যে লাস্ট দিন যে আমি চলে আসবো, মানে আমি চাকরি ছেড়ে দিচ্ছি, তো লাস্ট দিন যে চলে আসবো এইসব ছবিগুলাই ওর কাছে পাইছে। ওকে, মানে ওরে দেওয়া হয়েছে, যে কেউ দিছে, কে দিছে জানি না, কিন্তু ও পাইছে, যেহেতু আমার মেমোরিটা ওর কাছে ছিল, মানে ও আমার মেমোরিটা রেখে দিছে। ঠিক আছে, তো এখন আমি একদম শেষে চলে আসছি, তো আমি আর কথা বাড়াবো না, শুধু এতটুকু বলবো যে জান্নাত, প্রথমত হচ্ছে আপনি আইনগত প্রক্রিয়াতে আগাতেই পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে যেটা বাংলাদেশের আইনে রয়েছে, একটা সন্তান কোন বয়স পর্যন্ত তার মার কাছে থাকবে বা বাবার কাছে থাকবে, সেটা নিয়ে আপনি কাজ করতেই পারেন, সেটা আইন যেটা বলে আপনি সেটাই করবেন। কিন্তু তার আগে ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার সন্তানকে মানে নিয়ে কিভাবে রাখবেন, সেটাও আইন জানতে চাবে যে আপনি আসলে তাকে কতটুকু ভালো রাখতে পারবেন। আমি আগাই নাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনাকে নিজে আগে স্বাবলম্বী হওয়া উচিত এবং সেই পথে আগানো উচিত। এবং আপনার হাজব্যান্ড কিন্তু একটা ভালো কথা বলেছেন, আপনার এক্স হাজব্যান্ড, যে যদি আপনার সন্তান পরবর্তীতে বড় হয়ে মনে করে যে সে তার মার কাছে চলে যাবে, তিনি কিন্তু তার জায়গা থেকে ধরে রাখা। আর একটা বাচ্চা যদি ভালো থাকে তার বাবার কাছে, সে থাকুক না। তবে আপনাকে যেটা বলবো, আজকে তো লক্ষ লক্ষ শ্রোতা এই অনুষ্ঠানটা এখন দেখছে, পরবর্তীতে লাইভটা দেখবে, শুনবে। আপনি একজন মা হয়ে কিভাবে এই কাজটা করলেন? এই এত সাহস হলো কিভাবে? ফরিদপুরে চলে যাবেন, এই সাহসটা কই পাইছিলেন? কই পাইছি বলতে, প্রথমত আমার আবেগ কাজ করছে। মানে এই যে আবেগটা, আপনার কি মনে হয় না যে এই আবেগটা আমাদের মানে মানুষদেরকে আসলে খুব বেশি পরিমাণে, এবং এই আবেগটা তো ফেসবুক বা ব্যবহার করতে হইলেই আপনার মনে হয় আসলো নাকি ফার্স্ট? মানে তার মানে যদি এই ফেসবুক নামক যে জিনিসটা এটা আমার লাইফে না আসলে, তাহলে আমার জীবনে এরকম ভুল হতোই না। ভুল হতো না। তাহলে আমরা মোবাইল ফোন দিয়ে অনেক ভালো ভালো কাজও করি, আবার মোবাইল ফোন দিয়ে আমরা অনেক বড় বড় ভুল কাজ করি, এবং যেই ভুলের মাসুল আজকে আপনি দিতেছেন। হ্যাঁ,
তারপরে আরেকটা বিষয় আমাকে বলেন যে এই যে এই বিষয়গুলোতে যদি আমি কিছু মানুষের সাপোর্ট না পাইতাম তাহলে আমার এত সাহস হইতো না। আচ্ছা, কারা সাপোর্ট করে দিছে বেশি? আমার চাচি শাশুড়ি আমাকে সাপোর্ট। ওনার সাথে কি এরপরে আর যোগাযোগ হয়েছে? যে এখন কি যোগাযোগ হয় না, উনি মাঝে মাঝে আমি ফোন দিলে পরে আমার মেয়ের কথা মানে বলে আর কি, যে ও এমন আছে ওমন আছে এগুলাই আর কি। আচ্ছা, দ্বিতীয়ত আমার মা আমাকে সাপোর্ট করছিল। আমার মা যেহেতু জানতো যে আমি অন্য একটা ছেলের সাথে কথা বলি, আমার মার কিন্তু উচিত ছিল যে আমার বাবুর আব্বুকে বলা যে ও কিন্তু অন্য। আপনার মার ভূমিকাটা আমরা আসলে ক্লিয়ার না, উনি কেন এই ছেলের সাথে আপনার বিয়ে দিল যেখানে আপনার ভাইরা রাজি ছিল না? এটা একটা প্রথমত আমার পয়েন্ট, মানে আপনার ভাইরা কেন রাজি ছিল না? আমার মেজো ভাই রাজি ছিল না। আমার মেজো ভাইকে কেউ বলছে যে আমার বাবুর আব্বুর আগেই ওয়াইফ আছে। ছিল তো এটা? ছিল এটা আমার মাকে যখন বলছে আমার মা বিশ্বাস করে না। আচ্ছা, যদিও বলতে খারাপ শুনতে খারাপ লাগবে, তারপরেও বলছি আমার মার ভিতরে লোভটা কাজ করছে। আচ্ছা, লোভটা কাজ করতে বলছে। আমার বাবুর আব্বু অনেক সুন্দর, আচ্ছা, অনেক সুন্দর, ওর অনেক টাকা পয়সা আছে, ইভেন আমাকে যে নিছে অনেক গয়নাগাটি দিয়ে নিছে। আচ্ছা, ওকে। একটা মা হিসেবে একটা মা অবশ্যই মানে উনি আপনার ভালোটা চেয়েছিলেন যে আমার সন্তান সুখে থাকুক, কিন্তু আপনার ওই ভাইরা এটা আগেই বুঝতে পেরেছিল। হ্যাঁ, আমার ভাই রাজি ছিল না, এজন্য বিয়েতে আসেও নাই। আচ্ছা, যে আমার বোনকে আমি ওইখানে বিয়ে দিব না। ওকে। তো এই যে পরবর্তীতে আপনার বাচ্চা নিয়ে গেল, এরপরে আজকে অবধি আপনার ভাইরা কি বলছে আপনাকে? আমার সাথে কেউ কথা বলে না। কেন আপনার সাথে কেন মানে কথা বলে? আমি চলে গেছি অন্য ছেলের সাথে, আমার মেয়ে আমার কাছ থেকে নিয়ে গেছে, আমি ভুল করছি তাই। আচ্ছা, এই জন্য আপনার সাথে কেউ কথা বলে না। তাহলে এই যে আপনি এত কিছু মানে স্বামী পেলেন, সংসার পেলেন, সন্তান পেলেন, পেয়েও এক ফেসবুকের কল্যাণে সমস্ত কিছু হারালেন। আবার এখন আজকে এসে আপনার কি মনে হয় আপনার মতো যারা আছে, হয়তো আপনি আজকে রেডিওতে এসে বলছেন, আবার ওই একই ভুলটা মানে যেই সময় আপনি যেই সময়টাতে ভুলগুলো করছেন ঠিক ওইরকম সময় পার করতেছে, আমি শিওর এখানে আরও হাজারো মেয়ে আছে যারা শুনতেছে আজকে, বা হাজারো ছেলে আছে যারা সেম একই রকমের ভুল করছে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি সর্বপ্রথম বলবো যে আবেগ দিয়ে যেন কিছু না চিন্তা করে। আচ্ছা, সব সময় বাস্তবতাকে নিয়ে চিন্তা করা উচিত। ওকে। আর একটা কাজ করার আগে অন্তত 10 বার ভাবা উচিত। ওকে। আর যেহেতু আমি এখন মনে করি যে একটা মা হিসেবে আমার উচিত ছিল আমার সন্তানের মুখের দিকে তাকায় এসব না করা, আমার সহ্য করে থাকাটা উচিত ছিল। হ্যাঁ, সহ্য করাটা যেমন আপনার ঠিক ছিল, তেমনি এনামুলের বর্তমান স্ত্রী নাদিয়া যেমন ভুল কথা বলছিলেন, যেটা এনামুলের মাও বলেছে, আপনার ভাষায় শুনেছি, একটা পুরুষ হলে এই ধরনের কাজ করা যায়, এটা একদম ভুল এবং এটা একটা ভাকুয়াস কথাবার্তা। এই ধরনের কথা যারা বলেন তাদের কাছ থেকে আসলে ভবিষ্যৎ প্রজন্ম কিছু শেখার নাই। সো আমি একটা কথা বলবো যে আপনার এলাকাতে এবং আপনার প্রতিবেশীদের মধ্যে যদি কেউ এরকম থেকে থাকে তার ভুলটা ভেঙে দেওয়া উচিত। পুরুষ হলেই যে এই রকমের কাজ করা যাবে এরকম কোনো কথা কোনো জায়গায় লেখা নাই। সো এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি আপনার স্ত্রীকে মানসিকভাবে যেমন টর্চার করতে পারবেন না, শারীরিকভাবেও অত্যাচার করতে পারবেন না। সো আমার মনে হয় এটাও আমাদের আসলে এখন সময় হয়েছে এই মেসেজগুলোকে ছড়িয়ে দেওয়ার। সরকার যেমন চেষ্টা করছে তার জায়গা থেকে, তেমনি ব্যক্তিগত পর্যায়ে আপনারাও চেষ্টা করতে পারেন। নয়তো এই ধরনের ভুলভ্রান্তি কিন্তু থাকবে, সমাজের সকল স্তরেই থাকবে। এই যে আজকে এনামুলের বর্তমান যিনি ওয়াইফ, তিনি যেমনটা আমাদেরকে লাইভে একদম স্পষ্ট বললেন যে একটা পুরুষ হয়ে তিনি 1000টা মেয়ের সাথে তো শুইতেই পারেন, 1000টা মেয়ের সাথে তার সম্পর্ক হতেই পারে। এটা একটা ভুল এবং এটি একটি জঘন্য রকমের মানে আমি বলবো যে বাজে চিন্তা ভাবনা, এটি হতে পারে না। একটা কথা বলছি, জি। এখানে আমার হাজবেন্ড একটু আগে বলছিল যে আমি মা জাতির কলঙ্ক, এরকম একটা কথা বলছিল। মা কখনো কলঙ্ক হতে পারে না। আর মার দিক থেকে আমি বলবো যে আমি চলে গেছি ঠিক আছে, আমি কিন্তু আমার সন্তানকে ফেলে রেখে যাই নাই, আমি ওকে নিয়েই গেছিলাম। ইভেন ওকে হারানোর পরে ওকে ফিরে পাওয়ার জন্য আমি অনেক কিছু করছি। ওকে, আমরা বুঝতে পারছি, আমরা জানি যে একটা মা বা বাবা, আমি যদি এনামুলের কথা বলি যে তিনিও আসলে পুরুষ হিসেবে যেমনই হোক না কেন, যেমনটা বলছেন, কিন্তু বাবা হিসেবে কিন্তু তিনিও একজন বাবা, যার কারণে উনি তার সন্তানকে আঁকড়ে ধরে রেখেছেন। তো সন্তান, আমার এটুকু বিশ্বাস আছে যে আমার বাবুর আব্বুর কাছে আমার বাবু অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরাও চাই যে বাচ্চাটা ভালো, কারণ ওর কোনো দোষ নাই। আপনারা দুজন পৃথিবীতে যত রকমের ঘটনা অঘটনা ঘটিয়েছেন, এই বাচ্চাটার তো আসলে কোনো দায় নাই। সো আমি আশা করব, এবং আজকে আমরা যারা শুনলাম, এই লাইভটা যারা দেখছে, সবাই নিশ্চয়ই মন থেকে চাইবো যে আপনার বাচ্চাটা সুস্থ থাকুক, ভালোভাবে বড় হোক। তবে আপনাকে বলবো যে জীবনটায় তো ভুল করেই ফেলেছেন অনেক, সেই ভুলের মাসুল এখন নিজেকে দিতে হবে। সবার আগে হচ্ছে নিজেকে গোছান এবং একই রকমের ভুলের যেন পুনরাবৃত্তি না হয় সেভাবে নিজেকে তৈরি করেন। তাহলেই হয়তো বা কোনো এক সময় আপনার সন্তান আপনার কাছে নিজেই ছুটে আসতে চাইবে যে না, আমার মা কিন্তু জীবনে ভুল করলেও সেই ভুল থেকে শুধরে দাঁড়িয়েছে নিজেকে। আজকে তার সন্তান হয়তোবা অন্য কারো কথা দ্বারা ইন্সপায়ার হচ্ছে, কিন্তু কোনো একদিন হয়তোবা সে নিজের বুদ্ধি বিবেককে প্রশ্ন করবে, কিন্তু সেই দিন কিন্তু আপনাকে তার
মুখোমুখি হতে হবে, আর সেই দিনের জন্য নিজেকে প্রস্তুত করুন, তবেই হয়তোবা এই অতীতের ভুলগুলো থেকে আপনি ক্ষমা পাবেন। আর আপনার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ কষ্ট করে এখানে আসার জন্য। ভালো থাকবেন।